ॐ नमो अनुकूलचन्द्राय। ॐ नमो अनुकूलचन्द्राय। জয় গুরু। আমার প্রিয় পরমাত্মীয়গণ, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমি যার গুণমুগ্ধ একজন ব্যক্তি, যার কথা, যার জীবন চলন, যার কর্মপদ্ধতি আমাকে শত অনুপ্রাণিত করে, তার নাম আমার সহকর্মী, আমার শ্রদ্ধেয় শ্রী লক্ষ্মণকান্ত শী। আমি যাকে খুব শ্রদ্ধা করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার জীবনে একটি ব্যক্তি, যার সাথে আমার এক অসাধারণ অকপট অকাট্য সম্পর্ক। তার মুখে আমি শুনেছি, এখানকার মানুষ বলেছেন ওই ভদ্রলোককে এবার উৎসবে নিয়ে আসবেন। কোন ভদ্রলোককে? না, মাথায় টুপি পরা ভদ্রলোককে। আমার এই কথাটি শুনে মনে হয়েছে, একটা কুকুর, একটা বিড়াল, একটা গরু, ওরা বুঝতে পারে ভালোবাসাকে, ওরা ধরতে পারে ভালোবাসাকে। আমারও বুঝতে একটু অসুবিধা হয়নি এখানকার মানুষের আন্তরিক, অকৃপণ, অকপট, অমলিন টান, ভালোবাসা। এটা বুঝতে আমার একটু অসুবিধা হয়নি। আর সেই কারণেই আমি লক্ষণদাকে বলেছি যে আমি আসবো, নিঃসন্দেহে আসবো। আসতে পারাটা বড় কথা না, এই ডাকটিই সবচেয়ে বড় কথা। আসা বড় কথা নয়, মানুষের আহ্বান সবচাইতে বড় কথা। আর আজকে যার প্রতিকৃতির পাদপদ্মে আমরা সম্মিলিত হয়েছি, আমি খুব ভালো কথা বলতে পারি না, এটা শুরুতে স্বীকার করছি, কোনো সংকোচ না করে। আমি আমার স্মৃতিকে রোমন্থন করতে পারি। আমরা যার শ্রীপাদপদ্মে একত্রিত হয়েছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমার খুব শৈশবকাল থেকে, খুব শিশুকাল থেকে যাকে আমি হাঁটতে হাঁটতে, চলতে চলতে, ফিরতে ফিরতে দেখেছি। তিনি যে ভগবান, তিনি যে নররূপী ঈশ্বর, তিনি যে তার ব্রাহ্মী তনুকে আশ্রয় করে মানসী তনু ধারণ করে আমাদের কাছে লীলা মাধুর্য পরিবেশন করছেন, এসব তত্ত্বকথা বোঝার বৌদ্ধিক অস্তিত্ব, মেধাধি আমার কিচ্ছু ছিল না। আমি হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে কখনো তাকে স্পর্শ করে ফেলেছি। আমি হাঁটতে হাঁটতে, চলতে চলতে কখনো তার বিছানা ধরে তার পা ছুঁয়ে ফেলেছি, গা ছুঁয়ে ফেলেছি। এরকম বহু সময়, বহু ক্ষণ, বহু মুহূর্ত আমার জীবনে গেছে। আর তখন আমার দিকে তাকিয়ে মুচকি হাসি হেসেছেন, ভুরু দুটো এরম করে নাচিয়েছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন। আমি বুঝিনি যে তিনি ভগবান, তিনি ঈশ্বর। আজকে যত বয়স বাড়ছে, যত শৈশব যৌবন থেকে প্রৌঢ়ত্বের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, যত সময় আমাদের কাছে আস্তে 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 সেই দিনটাকে এগিয়ে নিয়ে আসছে, একটু একটু করে বুঝতে পারছি এই মানুষটি আমাদেরই মতন দুহাত, দুপা, দু কান, দু চোখল একটা মানুষ নয়, তার থেকে আরো সামান্য কিছু বেশি মানুষ, একটু বেশি মানুষ। এই কথাটি কি বলেছিল জানেন? কুন্তী বলেছিল, কুন্তী। শ্রীমদ্ ভাগবতে এক বিখ্যাত শ্লোক, বিখ্যাত স্তব, কুন্তীর স্তব। শ্রীমদ্ ভাগবতের মধ্যে বিখ্যাত স্তব হচ্ছে প্রহ্লাদের স্তব। শ্রীমদ্ ভাগবতের মধ্যে খুব বিখ্যাত স্তব হচ্ছে পিতামহ ভীষ্মের স্তব। কুন্তী কি বলেছিল জানেন? যখন যুদ্ধ জয় হয়ে গেল, যখন হস্তিনাপুরের সাম্রাজ্য ফিরে পেল, এবার দ্বারকাধীশ দ্বারকায় প্রত্যাগমন করবেন, যখন তিনি পিসিমার কাছে অনুমতি প্রার্থনা করে বলছেন তাহলে এবার আমি রওনা হই, তখন তিনি দুহাত আগলে দিয়ে বলছেন, কোথায় যাবে কৃষ্ণ? তুমি কোথায় যাবে কৃষ্ণ? দ্বারকায় ফিরে যাব। কেন? তাহলে যে আমাদের ঘোর বিপদ। এ কি বলছো? বিপদ তো উত্তীর্ণ হয়ে গেছে, এখন সাম্রাজ্যে অসামান্য সুখ, অভূতপূর্ব স্বাস্থ্য আর
সুখে শান্তিতে তোমরা রাজ্যপাট ভোগ করো, সে বিপদ উত্তীর্ণ হয়ে গেছে। কুন্তী তখন বলেছিল, এখনই তো বিপদ, কেননা বিপদ তারণ যিনি, তিনি আমাদের কাছ থেকে এখন দ্বারকায় প্রত্যাগমন করছেন, এখনই তো বিপদ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তোমার কাছে হাত জোর করে আমি একটা প্রার্থনা করছি, আমাদের সব সময় তুমি বিপদের মধ্যে রাখো। কেননা এই এতটা বিপদ যা জীবনে অতিক্রম করেছি, প্রত্যেক বিপদের মধ্যেই তোমার স্পর্শ পেয়েছি, প্রত্যেক বিপদের মধ্যে তোমার সঙ্গ সুখ পেয়েছি, তোমার পরামর্শ পেয়েছি, তোমার অনুশাসনকে পেয়েছি। এখন তুমি চলে গেলে এই অনুশাসন, স্পর্শ আমাকে কে দেবে? এখনই তো আমাদের বিপদের সময়। বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ। কোনো বিপদই বিপদ নয়, কোনো সম্পদই সম্পদ নয়। বিপদ কোনটি? যখন বিষ্ণু বিস্মরণ হয়ে যায় আমাদের জীবন থেকে, সেটি সবচাইতে বড় বিপদ। আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে আমি কখনো ওই বিধিমাফিক কথা বলতে পারি না। বললাম না, কথা বলা জানি না, কথা বলতে শিখিনি। আমি আমার মতন করে আমার স্মৃতিকে আপনাদের কাছে উড়ন্ত মেঘের মতন একটু 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 করে উন্মোচন করে যাই। আপনারা আপনাদের যোগ্যতা, দক্ষতা, ক্ষিপ্রতা, তীব্রতা দিয়ে আপনারা সূত্রে মণি গণাইবর মতন আপনারা নিজেরাই মালাটা গেঁথে নেন। ঠিক এখন যেমন আমরা সবাই সৃষ্টি ঠাকুরের কাছে বসে আছি, ঠিক এরকম একটি সন্ধ্যাকাল, উত্তীর্ণ সময়, পূর্ণিমা, ভরা চাঁদ আকাশে, তার আবির্ভাব ভূমি। গত মার্চ মাসে যেখান থেকে আমি ফিরেছি, লকডাউন হয়ে গেল, আর যেতে পারিনি। গত বছরে 2-3 মাসের মধ্যে পরপর 5বার 6বার না 7বার আমি ঘুরে আসলাম, গোটা বাংলাদেশ পরিক্রমা করে আসলাম। সেই হিমায়তপুরের মাটিতে যেখানে শ্রী শ্রী ঠাকুর বসেছিলেন, সেই জায়গাটি এখন পথ চলা পথ। ওটা ছিল বাঁধ, পদ্মাকে বাঁধ দেওয়া হয়েছিল। সে বাঁধের ওপরে শ্রী শ্রী ঠাকুর বাঁধের পাড়ে বসে আছেন। সামনে যারা বসে আছেন, তোদের হাই ইন্টেলেকচুয়াল জায়েন্ট, শরৎচন্দ্র হালদার, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, সুশীল চন্দ্র বসু, যতীন্দ্রনাথ দাস, সব বড় বড় বোনাফাইড ব্যক্তিত্ব, ভার্সেটাইল পার্সোনালিটি, তারা সব বসে আছেন শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে চারপাশে। ঠাকুর গ্রুপ 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 করে তামাক টান দিচ্ছেন, গোল রিং করা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, আকাশের দিকে চোখটা তাকিয়ে আছে। ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন, যার বাবার নাম কালীপ্রসন্ন ভট্টাচার্য, আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাবা ভুবনমোহন দাস যার অবিচ্ছেদ্য বন্ধু ছিলেন, যিনি কলকাতা সংস্কৃত কলেজের অধ্যাপনার দায়িত্ব গ্রহণ করেছিলেন, যিনি এক বরেণ্য পণ্ডিত বিশিষ্ট কালীপ্রসন্ন ভট্টাচার্য, তার সুযোগ্য আত্মজ কৃষ্ণপ্রসন্ন, যিনি ভারতবর্ষের অন্যতম নোবেল লরিয়েট স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামনের একজন বিশিষ্ট সুযোগ্য সহযোগী হিসেবে কাজ করছিলেন, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের এক বরণীয় অধ্যাপক ছিলেন। অবিভক্ত পরাধীন ভারতবর্ষের বড়লাট বাংলার স্যার জন অ্যান্ডারসন বড়লাট ভবনে বসে, যিনি যার পেপার সংগ্রহ করে পড়ে ধন্য এবং ঋদ্ধ বোধ করতেন নিজেকে, সেই কৃষ্ণপ্রসন্ন শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। তাকিয়ে দেখছেন কি? এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে আছেন ভরা থালার মতন পূর্ণিমার চাঁদ। চাঁদের দিকে শ্রী শ্রী ঠাকুর তাকিয়ে আছেন। কৃষ্ণপ্রসন্ন ওই ভাব, ওই অবস্থা দেখে ঠাকুরকে টুক করে একটা প্রশ্ন ছড়ে দিল। ঠাকুর 2-3 বার টাকার পর ঠাকুর তাকালেন কৃষ্ণপ্রসন্ন দিকে। আপনি কখনো চাঁদে গেছেন? একটা কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন ঠাকুরের দিকে, আপনি কখনো চাঁদে গেছেন? খুব ক্যাজুয়ালি, খুব নর্মালি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কৃষ্ণপ্রসন্নের দিকে তাকিয়ে হেসে বলে, হ্যাঁ গেছি। হ্যাঁ, চাঁদে গেছেন? বললাম তো গেছি। এবার কৃষ্ণপ্রসন্নের কৌতূহল থেকে জিজ্ঞাসা, কি দেখলেন চাঁদে? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি অখ্যাত, অজ্ঞাত, অপরিচিত, একটি অনুল্লেখিত গ্রাম, পাবনা জেলার হিমায়তপুর একটি গ্রাম, সেই গ্রামের প্রান্তিক পটভূমিতে পদ্মার বয়ে যাওয়া পাড়ে বাঁধের ওপরে বসে তিনি
একজন নোবেল লরিয়েটের একজন সুযোগ্য সহকারীকে তিনি উত্তর দিচ্ছেন, চাঁদের যে দিকটা সূর্যের দিকে, চাঁদের যে দিকটা সূর্যের দিকে সেটা খুব লাইটেড, আর চাঁদের যে দিকটা সূর্যের অপোজিটে সেটা একদম ডার্ক। আর জানেন তো কৃষ্ণদা, চাঁদে দেখলাম ওখানে ওখানে গ্র্যাভিটেশনটা কম, মাধ্যাকর্ষণটা কম, ওই জন্য একটু এরকম করে এফোর্ট দিলে পরে বাড়ির ছাদ পর্যন্ত উঠে যাওয়া যায়। আমরা যেমন পা ফেলে ফেলে হাঁটি, ওখানে ওরকম করে হাঁটা যায় না, অনেকটা ভেসে ভেসে হাঁটা যায়। আর জানেন তো চাঁদে খুব বড় বড় গাছ আছে, পথ চলার ভালো রাস্তা আছে, মাটিও আছে ওখানে, আমি দেখে আসছি। কৃষ্ণপ্রসন্ন অনেকক্ষণ ওই মানুষই তনুর দিকে হাঁ করে তাকিয়ে আছে। শ্রীমদ্ ভাগবতে কুন্তী শ্রীকৃষ্ণকে ঠিক এরকম করে বলছেন, কি বলছেন জানেন? জানো কৃষ্ণ, আমি তোমার আমি তোমার পিসিমা, কিন্তু আমি তোমাকে অরূপে এবং স্বরূপে চিনতে পেরেছি। অনেক অনেক দুঃখে, অনেক কষ্টে, অনেক যন্ত্রণায়, অনেক জ্বালায়, অনেক অনেক সমস্যার ভেতর থেকে তোমাকে আমি চিনতে পেরেছি। কি চিনেছি জানো? তুমি একজন কপট মানুষ। ওই জন্য শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণকে বলে কপট মানুষ্যা, আবার অন্য ভাষায় বলে গূঢ় মানুষ্যা। তুমি মানুষ, কিন্তু তুমি মানুষ নও। তুমি মানুষের মতন দেখতে, কিন্তু তুমি সত্যিকারের মানুষ নও। কুন্তী বলছেন শ্রীকৃষ্ণকে, তোমার মতন অভিনয় করতে পারার ক্ষমতা মানুষেরও নেই কৃষ্ণ। এত সুন্দর তুমি অভিনয় করতে পারো, ঠিক মানুষের মতন যা যা করণীয় তুমি তাই করতে পারো। শ্রীকৃষ্ণ হাসছেন কুন্তীর কথা শুনে। কৃষ্ণপ্রসন্নর স্মৃতিতে কুন্তীর স্তব ঘুরছে, শ্রীমদ্ ভগবত ঘুরছে, আর দু চোখ ভরে অপলক ভাবে নির্নিমেষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখছেন। আর সংশয় এবং সন্দেহ ঘড়ির পেন্ডুলামের মতন দুলছে, ঠিক বলছেন না বেঠিক বলছেন, সত্যি না মিথ্যা। ঠাকুরকে বলছেন, মঙ্গল তো পৃথিবীর অনেক কাছে, চাঁদ তো অনেক দূরে, আপনি মঙ্গল গ্রহে গেছেন? ঠাকুর আবার বলে, হ্যাঁ মঙ্গলেও গেছি। মঙ্গলে কি দেখলেন? শ্রী শ্রী ঠাকুর বলছেন, জানেন কৃষ্ণদা, মঙ্গলে অনেক অনেক ভালো ভালো হাই ইন্টেলেক্ট আছে। আমার মনে হয় ওখান থেকে ওরা আমাদের পৃথিবীর অনেক জ্ঞানী গুণী মানুষের উদ্দেশ্যে অনেক ইনফরমেশন থ্রো করছে, পাঠাচ্ছে, কিন্তু আমরা ডিউ টু আওয়ার ইগনোরেন্স অ্যান্ড ডিউ টু আওয়ার ল্যাকনেস আমরা ঠিক ঠিক রিসিভ করতে পারছি না। এই বলে হাত দুটো হাঁটু মুড়ে বসে কোনো দুটো হাঁটুর ওপরে দিয়ে ঝুঁকে গেলেন কৃষ্ণপ্রসন্নের দিকে, গিয়ে বলছেন, আপনি একটা কাম করে দিয়ে যেতে পারেন? কি কাজ? একটা ইউনিভার্সাল অ্যালফাবেট তৈরি করতে পারেন, একটা ইউনিভার্সাল অ্যালফাবেট, যে অ্যালফাবেট থেকে আমরা ইন্টারন্যাশনালি আমাদের পৃথিবী গ্রহ থেকে সমস্ত গ্রহতে বার্তা প্রেরণ করতে পারি। আমি যে কথাগুলো বললাম তখন আমি জন্মাইনি, যে সময়ের কথা বললাম তখন আমি পৃথিবীতে আসিনি, জানি না এসেছিলাম কিনা, কিভাবে ছিলাম, কি পতঙ্গ কীট পতঙ্গ বলতে পারবো না। এই কথাগুলো আমি শুনেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মুখে। তিনি স্মৃতি রোমন্থন করছেন, তিনি স্মৃতিকে যখন উদ্ঘাটন করছেন, তিনি যখন তার স্মৃতির সরণি বেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তখন এই কথাগুলো আমার কানে, আমার এই চামড়ার চোখ দিয়ে, চামড়ার কান দিয়ে আমি এই কথাগুলো তার সে মুখে শুনেছি। আর সে শুনতে শুনতে আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার বারবার, আমি জানি না, মনে হচ্ছে একটা চলন্ত, একটা দুরন্ত, একটা ভরন্ত বিশ্ববিদ্যালয়ের শ্রী শ্রী ঠাকুর। কেমন দেবদূতির কাছে আপনারা খুব সুন্দর কথা শুনলেন। দেবদূতির ওই কথার সূত্র ধরে ধরে আমি তার মাধুর্যমণ্ডিত, তার লীলায়িত, তার মাধুর্যমণ্ডিত লীলারস আপনাদের কাছে পরিবেশন করি। আপনারা মালা গাঁথবেন, কেমন, কিরকম, কি অবস্থা? ঠাকুরের সামনে যেমন এই যে 17 ইঞ্চি পাড়া আছে, এরকম কার্পেট পাড়া থাকতো, মোটা 17 ইঞ্চি। এই যেমন দেখুন কুচকে আছে, 17 ইঞ্চিতে বসে আছেন, কুচকে আছে, এরকম কুচকে কুচকে থাকতো। লোকজনের বসা ওঠা হাঁটা চলাতে এরকম ঢেউ খেলানোর মতো কুচকে কুচকে থাকতো। ঠাকুরের সামনে সবাই এসে প্রণাম করছে। একটি মা তার বাচ্চাকে নিয়ে এসে ঘাট ধরে প্রণাম করাচ্ছে, প্রণাম করো, প্রণাম করো বাবা, প্রণাম করো। বাচ্চাটা তাকিয়ে দেখছেন ঠাকুরকে, আর ঘাট ধরে মাথাটা নিচু করে দিচ্ছেন। ঠাকুর এই দেখতে দেখতেই বাচ্চাটিকে দেখলেন, তার মাকে বলছেন, তুই ওর ঘাট ধরে নিচু করতেছিস কেন? তুই প্রণাম কর না।
তুই পেন নাম করলি, তোর দেখা দেখি তোর ছাড়ও করবে, শুধাই ওর ঘাড় মটকাচ্ছিস কে? ছেড়ে দিল, ছেড়ে দিলাম। এবার মা যখন প্রণাম করছে, বাচ্চাটা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখলো যে মা নিচু হয়ে ঘাড় নিচু করে প্রণাম করছেন, বাচ্চাটাও ঠিক করে প্রণাম করে। সেই বাচ্চাটা প্রণাম করে অনেক বড় জায়গা, পার্লারে অনেকখানি বড় জায়গা, আর একটা কাঠের বাটাম ছিল, সেখানে একটা সুইজারল্যান্ডের ঘড়ি ছিল। সে ঘড়িটায় দুটো কোকিল ছিল মুখোমুখি, যখন 7:30 বাজতো, 8টা বাজতো, 8:30 বাজতো, 9টা বাজতো, কোকিল দুটো মুখে মুখে এরকম করে আসতো, আর একটা অদ্ভুত মিউজিক্যাল টোন, একটা অদ্ভুত একটা রিঙ্গিং ওখান থেকে ভেসে আসতো, কুক 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 করে। ওই আওয়াজটা তখন হচ্ছে ঘড়িতে, বাচ্চাটা বুঝতে পারছে না কোত্থেকে আওয়াজটা হচ্ছে। সে দেখতে দেখতে ওই ঘড়িটা দেখতে পেয়েছে, একটা বাটামের সঙ্গে ঘড়িটা পেন্ডুলামটা ওখানে লাগানো নড়ছে, আর এই কোকিল দুটো কাঠের এরকম করে মুখোমুখি আসছে। ওইখান থেকে বাচ্চাটা তাড়াতাড়ি ওইখানে আসতে গিয়ে এই যে ঢেউ খেলানো যে শতরঞ্জিটা পাড়া আছে, বুড়ো আঙুলটা বেঁধে গিয়ে ঠাস করে পড়ে গিয়ে চিৎকার করে কান্না। ঠাকুর তো কথা বলছেন ভক্তজনের সাথে, মাটি ছুটে এসে বাচ্চাটিকে তুলে বলছে, কোথায় লিখেছে বাবা? শোনা আমার, কোথায় লিখেছে বলো, কোথায় লিখেছে বলো বলো। এইখানে 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 বলে দেখাচ্ছে। তখন বলছে এখানে কিচ্ছু হয়নি, একটু ছেড়ে টেড়ে ওখানে ম্যাসাজ করে দিয়ে বলছে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এখানে পড়ে গেছে। হ্যাঁ, ওই মেঝের ওপরে দুম দুম করে কিল মারছে, আর কিল মারতে মারতে এই যে দেখো দেখো মেরে দিলাম, দেখো মেরে দিলাম, দেখো মেরে দিলাম, যাও তুমি দেখো। ঠাকুরকে দেখেছি খুব ভীষণভাবে রিয়্যাক্ট করতে। দেবদূতি বলছিল আমাদের কমন সেন্সের কথা। কৃষ্ণপ্রসন্ন ঋতিকাচার্য জিজ্ঞাসা করছেন ধর্ম করলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর দেবদূতি যে কথাটা বললেন, ঠিক একই কথা উচ্চারণ করে বলেছিলেন, সাধারণ জ্ঞানগুলো বাড়ে। আমরা অনেক অসাধারণ জ্ঞানের কথা জানি, কিন্তু অনেক অসাধারণ জ্ঞান অর্জন করতে গিয়ে অনেক সাধারণ জিনিসকে আমরা ইচ্ছে করে হারিয়ে ফেলেছি। ভিখিরির মতন আমাদের ঘর থেকে বেরিয়ে গেছে, ছিটকে বেরিয়ে গেছে, হাতের থেকে, ঘরের থেকে, জীবন থেকে, চরিত্র থেকে, মনন থেকে, স্মরণ থেকে, চিন্তা থেকে, চেতনা থেকে আমাদের কিভাবে অজ্ঞাত আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছি জানেন? একজন শিক্ষক যেমন দ্বিতীয় শিক্ষক তার ছেলে মেয়েকে পড়াবার সুযোগ পায় না, নিজে টিউশন করতে হয়। যা মাইনে পায় সে মাইনেতে সংসার চলে না। এখন অনেক মাইনে বেড়েছে, সেই সময় মাইনে বেশি ছিল না, তাতে সংসার চলে না, ফলে বাইরে অনেক টিউশন করতে হয়। একদিনকে নিজের ঘরে তার ছেলে মেয়েদের দেখছেন ভুল উচ্চারণ করছে, ইংরেজি ভুল উচ্চারণ করে করে ভুল পড়ছে। তখন নিজের ছেলে মেয়েদের বলছে, বাবা এই বড় বড় ওয়ার্ডগুলো না, বড় বড় অক্ষরগুলো একবারে পড়লে মুখস্থ করতে পারবে না, সিলেবেল ভাগ করে করে পড়ো, তাহলে মুখস্থ করতে পারবে। বাবা এই উপদেশ দিয়ে টিউশন করতে চলে গেছে। একদিন রাত্রিবেলায় যখন বাবা ফিরছেন, দেখছেন ছেলেমেয়েরা চিৎকার করে পাঠ করছে, এফ ইউ ফু, টিউ টু, আর ই রি ফুটরি বলে চিৎকার করে পাঠ করছে, এফ ইউ ফু, আর ইউ রু টি টি ফুটরি। বাবা ওখান থেকে বলছেন, কি পড়ছো বাবা? বাবা তুমি যে বলেছো আমাদেরকে কেটে কেটে টুকরো টুকরো করে পড়তে, একেবারে মুখস্থ করেছে, এফু টিউ আরি ফুটুরি। বলে বাবা রে, ওটা ফুটুরি না, ওটা ফিউচার, মানে ওটা ভবিষ্যৎ। আর আজকে একে কেটে টুকরো টুকরো করে আমার কুটুরি থেকে বার করে দিয়েছে। পোড়া কপাল কাক পয়সা সব গেছে আমার ঘর থেকে, ফুটুরি হয়ে বাইরে গেছে কুটুরি দিয়ে। ঠিক একইভাবে কিরম করে বেরিয়ে গেছে, দমদম করে কিল মারছে মেঝের ওপরে। আর দমদম করে যখন কিল মারছে, সে ঠাকুরকে আমি রিয়াক্ট করতে দেখেছি, ফট করে ঘুরে বলছে, তুই তোর ছাওয়ালে কি শেখালি মা? সঙ্গে সঙ্গে এদিক থেকে মুখটা ঘুরিয়ে, মানে একেবারে অ্যাব্রাপ্টলি অপোজিটে 180 ডিগ্রি ঘুরে গিয়ে জিজ্ঞেস করছে, তুই তোর ছাওয়ালে কি শেখালি মা? মা হা করে তাকিয়ে আছে, কি শেখালি? এখানে পড়ে গেছে, মেঝেতে কিল মারলাম, বাচ্চা কান্না থেমে গেল, ব্যাস এই শেখালাম। আর আবার কি? খুব র্যাশনাল, খুব ক্যাজুয়াল, খুব স্বাভাবিক, খুব নর্মাল। ঠাকুর বলছে, তুই শিখালি কি? উয়ের ভুল ধরায় দিলি না। হ্যাঁ, ও যে ভালো করে নজর করে হাঁটতে না পারার জন্য বুড়ো আঙুল বাদে গিয়ে হোঁচট খেয়ে পড়েছে, উয়ের ত্রুটি, উয়ের দোষ, উয়ের ভুল মা হয়ে তুই ধরায় দেখায় শিখাই দিলি না। এই ছাওয়াল বড় হয়ে যদি পাছা পেটে শাড়ি হয়ে দুলবই তো, বেশ করেছি, প্রেম করেছি, করবোই তো, যদি কাউকে বেঁধে সেতে বাড়িতে ঢুকিয়ে নিয়ে আসে, আর তখন যদি তুমি বর্ণাশ্রম, রক্ত টক্ত, বর্ণ বিবাহ, অসবর্ণ, সবর্ণ, নবর্ণ, অনুলোম প্রতিলোম নির্লোম এসব যদি শেখাও, তখন সে তোমার পিঠের ওপরে গুম গুম করে যদি মারে, তখন তুমি কি করবে? হায় পোড়া কপাল ঠাকুর,
কবে দীক্ষা নিছি, কোন সময় দীক্ষা নিছি, সস্তায় নি করি পোড়া গোপাল আমার ঘরে এই ঢুকছে রে পোড়া গোপাল। গাল দিবি তো তাকেই, কত বড় ডাস্টবিন পৃথিবীতে আর নেই। এই যে নর্মাল এডুকেশন, আমাদের স্বাভাবিক যে জ্ঞান, স্বাভাবিক যে বোধ, স্বাভাবিক যে শিক্ষা, আমরা এটা শিখি। ঠাকুর ধরিয়ে দিয়ে বলছেন দেখায় দে ভুলটা ঠিক করে দে। এরকম ছোটখাটো অসংখ্য অজস্র অসংখ্য ঘটনা শেষে ঠাকুরের জীবনকে ছড়িয়ে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে রয়ে গিয়েছে। আমরা বুঝতে পারি না কেমন করে কথা বলতে হয়, আমরা বুঝতে পারি না, আমরা সঙ্গে সঙ্গে রাগ করি, মেজাজ করি, আমরা শাসন করি সংশোধন করার জন্য। শেষে ঠাকুর বলছেন তুই যদি নিজেই অশান্ত হয়ে যাস, তুই তো চাস শান্ত করতে, তাহলে শান্ত করবি কেমন করে? নিজে অশান্ত হয়ে কখনো কাউকে শান্ত করানো সম্ভব? ঠাকুরের একজন দীক্ষিতা, একজন লীলা সঙ্গিনী বলবো, যার সাথে তার অসংখ্য অজস্র জীবন পার হয়েছে, তার নাম কালীষষ্ঠী মা। এই নামটা তার অরিজিনাল বাবা মার দেওয়া নাম নয়। তার নাম হচ্ছে, যদি বলেন কেউ চিনতে পারবে না, সুভাষিনী রায়। যদি দেওঘরে গিয়ে বলেন যে সুভাষিনী রায়কে চেনেন, কেউ বলতে পারবে না, কেউ চিনবে না সব সঙ্গে। কিন্তু যদি বলেন কালীষষ্ঠী মা, ওই বাড়িটা ঠিক একইভাবে আমার বাবার নাম আপনি বাগুয়েরিতে নেমে যদি বলেন যে ব্রজন্তকান্ত মজুমদারের বাড়িতে যাব, কেউ চিনতে পারবে। আমার বাবাকে এই নামে বাগুয়েরিতে সৎসঙ্গে কেউ চেনে না। যদি বলেন যে শ্রী ব্রজন্তকান্ত মজুমদারের বাড়িতে কোনটা, বলতে পারবেন? বললাম চিনি না, বলতে পারবো না। কিন্তু যদি বলেন যে গোবর মজুমদারের বাড়ি যাবো, বলে যায় চলে চলে। আমাদের বিধাননগর কর্পোরেশন আমার বাবার নামে রাস্তা করেছেন গোবর মজুমদার সরণি। যদি গোবর মজুমদার বলেন তাহলে বলে এক বাক্যে আপনাকে সবাই দেখিয়ে দেবে, চিনিয়ে দেবে। কিন্তু বাবার ভালো নাম বললে কেউ চিনবে। আমরা বলি না মেরে বাপের নাম বলি, তো ঠাকুর আমাদের অনেকেরই বাপের দেওয়া নাম বলিয়ে দিয়েছে। যেমন রমন সাহার মার নাম হচ্ছে সুভাষিনী সাহা, কিন্তু সুভাষিনী সাহা বলেন সৎসঙ্গে কেউ চিনবে না। কিন্তু যদি বলেন রমন সাহার, হ্যাঁ চিনি, রমনের মাকে নিয়ে ঠাকুরের কত কথা, কত লীলা। যদি বলেন কালীষষ্ঠী মা, চিনি। যদি বলেন গোবর মজুমদার, বাগুয়েতে তো চিনবে, সৎসঙ্গও চিনবে। এই করে বাপের দেওয়া নাম তিনি বলিয়ে দিয়েছেন। সেই কালীষষ্ঠী মার একটি ছেলে, তাদের একটা চালকল ছিল, বিরাট চালকল, বিশাল চালকল। পাবনায় ছিল, হেমায়তপুরে ছিল। বিরাট গেঞ্জির অনুকূল হুঁশিয়ারি ফ্যাক্টরি, এখনো তার ভগ্নাবশেষ কিছু কিছু পড়ে আছে হেমায়তপুরে। বিরাট অনুকূল হুঁশিয়ারি ফ্যাক্টরি ছিল, বিরাট চালকল ছিল সেখানে। ঠাকুর যখন ঠিক করলেন যে তিনি চলে আসবেন বায়ু পরিবর্তনের জন্য, তিনি কালীষষ্ঠীকে জিজ্ঞাসা করছেন, ক্যারে কালীষষ্ঠী, আমি তো ডাক্তার বলিস আমাকে একটু বায়ু পরিবর্তন করতে, আমি তো যাচ্ছি, তুই কি আমার সাথে যাবো না হেরে থাকবো? কালীষষ্ঠী লেখাপড়া জানে না, গ্রাম্য মেয়ে, লেখাপড়া জানে না, গ্রাম্য মেয়ে, কুষ্টিয়া। সে কালীষষ্ঠী মূর্খ গ্রাম্য মেয়ে ঠাকুরের কাছে হাঁটু গেড়ে বসে বলেন, কি যে কন ঠাকুর, আপনি যাচ্ছেন হেমেরপুর ছেড়ে দেওঘর, আর আমি সারা পড়ে থাকবো এহেনে, আমাকে আপনি পাগল পাইছেন? তখন তুই কি করবো? আমি আপনার ঠ্যাং ধরে, আপনি যেহেনে যেহেনে যাবেন, আমি আপনার ঠ্যাং ধরে সেহেনে সেহেনে যাব। তো যে চাল কল, গেঞ্জির কল, এত কল পড়ে রয়েছে, কলের গুলি মারেন, আপনার ঠ্যাং ধরে থাকলে পরে আপনার পায়ের তলায় সব আপসে আপ গজায় উঠবেন। আমি আপনার ঠ্যাং এই জীবনে ছাড়বো না। এটা গান নয়, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, এটা গান নয়, এটা জীবন। এই জীবনটা আমি দেখেছি, এই জীবনটা দেখেছি। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না শুধু গান দিয়ে হিট করে হাততালি দেওয়ার ব্যাপার নয়, এটা জীবনে মেনে নিয়ে অনুসরণ করে। দেবদূতি বলছিল অনুসরণের কথা, অনুসরণ করে একে ইস্তেমাল করা, অর্থাৎ অভ্যাস করা। ইটস এ ট্রাভেলসাম ওয়ার্ক। এখনই ছবির সামনে ঠাকুরকে ভজনা করা খুব সোজা, খুব সোজা। ছবির সামনে ঠাকুরকে ধ্যান করা খুব সোজা। আর রক্তমাংস সংকুল মানুষটি বসে আছে, তখন তার সেবা করা এবং তাকে ধ্যান করা এবং তার অনুশাসনকে পালন করা খুব কঠিন বিষয়, অত্যন্ত কঠিন বিষয়। তখন অত্যন্ত সাংঘাতিক শ্রম সাধ্য বিষয় ঠাকুরের কাছে বসে থাকা। সেই কালীষষ্ঠী মা চলে আসলেন ঠাকুরের সাথে। ঠাকুর দেওঘরে তার গেঞ্জির কল, চাল কল সব বানিয়ে দিয়েছে। একজন গুরু ভাইকে বলেছেন তুই ওই ম্যানেজারই করবি। এখন তার মেজর ছেলে, তার নাম ছিল সুরেশ, তার মাথাটা খারাপ, গন্ডগোল। সুরেশ একদিনকে নামছে, তখন ম্যানেজার যাচ্ছে চাবি দিতে, হাতে করে মিল খুলতে যাচ্ছে। তখন সুরেশ ও যায়, এদিকে শোন, মালিককে তুই না আমি? তখন ম্যানেজার বলছে, মালিক তুমি? চাবি তোর হাতে কেন? চাবি আমাকে দে। জানে তো পাগল, মাথা খারাপ,
সুতরাং একে চাবি দিলে যে কি তেল আলিগোল বাজিয়ে ফেলবে, এ তো মহা মুশকিল। চাবি না দিয়ে সে নানা রকম করে বোঝাচ্ছে, বাবা তুমি আমার সঙ্গে চলো, দেখো এখনো তো সব জানো না, বলছে ঠাস করে ম্যানেজারের গায়ে সুরেশ এক চড় মারছে। ম্যানেজারের অসম্মান বোধ হয়েছে, খুব অপমান বোধ হয়েছে। এরকম 2-3 বার আগে চড় খাইছে, এটা বোধহয় 3-4 বার চড় পড়লো গালে। সে সোজা মেল না করে ঠাকুরের কাছে এসে চাবিটা নামায় দিয়ে করছে, আমাকে আপনি রেহাই দেন ঠাকুর। কেন হলো কি? না না, এই এই মান অপমান বলে তো একটা মানুষের বোধ আছে। এই সুরেশ আমার সমানে চাটায় যাচ্ছে, আজ 3-4 বার ধরে চাটালো, এইমাত্র আমাকে গালে চাটি মারিয়েছে। আমি আমি এই ম্যানেজারই করতে পারবো না, অন্য একটা লোক দেখেন। ঠাকুর ঝুঁকেই বলছেন, সুরেশ কর আছে বাড়িতে, ডাক দিয়ে নিয়ে আস সুরেশ। সুরেশকে ডাক দিয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পর সামনে ঠাকুরের পার্লার ঘরের সামনে এখন নিরালা নিবেশ হয়েছে, তখন চেরি ফলের বাগান ছিল। চেরি ফলের বাগান ছিল। ঠাকুর সুরেশকে বলছেন, এই সুরেশ, ওই ওই ওহেন থেকে কয়েকখান চেরি ফল তুলে নিয়ে আয় গেত। একটু কাঁচা কাঁচা চেরি ফল, সবুজ সবুজ চেরি ফল নিয়ে এসছে, ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে মুখের মধ্যে দিয়ে ভালো করে চাবাতো, মুখের মধ্যে দিয়ে একটু চাবি থোক করে ফেলে দিয়েছে। ফেললি কে? কে তো কষ্টে কষ্টে। আর কিছু লাল লাল পাতা পাতা চেরি ফল ছিল, যে ওইখান থেকে কয়েকটা টোকায় নিয়ে আয় তো, ধুয়ে নিয়ে মুখে দিয়ে চাবাতো। এইটা মিষ্টি, বুঝতে পারছিস? সারা কোষ্ঠে মাল, কাঁচা মাল চাবান যায় না, মুখে দেওয়া যায় না, ছু করে ফেলা যায় না, তুই তো তাই করলি। সুরেশ কিছুক্ষণ ভেবেই ম্যানেজারের হাতে চাবিটা দিয়ে দেবো। ঠিক ঠিক, আমি এখনো কাঁচা মাল, এখনো পাকিনি, সুতরাং আমার চাবি নিয়ে মিল করার ঠিক না। এই নি, আপনি চাবিটা নিন। তখন ঠাকুর ওই ম্যানেজারকে করছে, তুই এক চাটিতেই কাজ হয়ে গেছিলি, কত চাটি খেতে খেতে একটা মানুষের মানুষ করার লাগে তা তুই বুঝতে পারিস? হ্যাঁ, সুরেশের যদি সবাই এরম করে করে উপেক্ষা করে চলে যায়, তুই শোয়ে বয়ে নিয়ে চলবি নি কিরা? তুই ঠিকঠাক করে মানুষের মতন দাঁড় করায় দিবি নি কিরা? একটা দুটো মানুষ যদি এরকম না থাকে, এসব অসহায় মানুষগুলো দাঁড়াবি নি কনে? আজকে এইরকম একটি সময় সন্ধিক্ষণে দাঁড়িয়েছি আমরা, যেখানে কেউ কাউকে সহ্য করতে পারি না। সেদিন আমাদের বাগুইআটিতে, এখন তো সব ফ্ল্যাট কালচার, চতুর্দিকে মাল্টি স্টোর বিল্ডিং, সেখানে কোনো একটা বাচ্চা বোধহয় আমাদের ফ্ল্যাটের গলির মধ্যে বিড়ি খাচ্ছিল না কি করে, খুব ছোট। আর একজন ফ্ল্যাটের ভদ্রলোক তার কান মলে গালে একটা চড় মেরে ওই সিগারেটটা ঠেলে পা দিয়ে ফেলে দিয়ে বলছে, বাড়ি যাও, এইটুকু ছেলে এখানে বিড়ি খাচ্ছে। সে গিয়ে তার বাবাকে বলেছে, বাবা নেমে এই ফ্ল্যাটে বেল টিপে বলছে, আপনার পয়সায় বিড়ি খাচ্ছে না আমার পয়সায় বিড়ি খাচ্ছে, আপনি ওর গালে মারার খেয়ে ও আপনার খায় না, পরে তোল ঝগড়া বেঁধে গেল, ভীষণ ঝগড়া বেঁধে গেল। আর সেটা শুনতে শুনতেই আমার সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ে গেল। হা হা, কি সুন্দর কথা জানেন। আমরা দুর্গাপুজোর বহুদিন আগে শ্যামবাজারে মোহনবাগান লেনে দুর্গাপূজার একটা উদ্বোধন অনুষ্ঠানে বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় এবং আমি ছিলাম। আর সেই অনুষ্ঠানে তিনি বলছেন যে, আগে যখন কোনো লোকের সঙ্গে দেখা হতো, নমস্কার, সুপ্রভাত অথবা শুভরাত্রি, কেমন আছেন, ভালো আছেন তো, বাড়ির সব কুশল করলেন, আমরা এইভাবেই আগে মত বিনিময় করতাম, নমস্কার। আর এখন ডিক 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 করে যেতে যেতে ওদিক থেকে হাই, যখন স্টিয়ারিং এরকম করে বাঁ হাতে বসেছি, ডান দিকে লম্বা সিগারেট ঠোঁট থেকে ঝুলে পড়েছে, রোগা এইটুকু বুক, আর এরকম করে কলার উঠিয়ে দিয়ে যেতে যেতে জানলা দিয়ে হাই এরকম করে দিই। বলছে এখন আর সুপ্রভাত নমস্কার সব উঠে গেছে, এখন একদিকে হাই রাইজ বিল্ডিং আর একদিকে হাই। আবার দেখবেন হাইব্রিড, দেবদ্যুতি বলে গেল, হাইব্রিড বেরিয়েছে এবং হাইব্রিড মানুষের কথা বলে গেল, এখন সব হাইব্রিড, আজকে পুঁতবেন কালকেই দেখবেন ফল ফলে গেছে। এখন হাইব্রিড, যেমন ফসল তেমন মুরগির বাচ্চা, মুরগির ডিম, সব হাইব্রিড, এখন ফুল হাইব্রিড, সব হাইব্রিড হয়ে গেছে। আগে আপনারা মায়েরা কত কষ্ট করে গরম জল করে সোডা দিয়ে রিঠে দিয়ে দাবড়ে আছড়ে পুকুরের পরে কাপড় চোপড় কাচতেন, এখন ডিব্বা খুললেন, ফেললেন, ডিটারজেন্ট দিলেন, ভ্যানিশ দিলেন, রানিপাল দিয়ে দিলেন, টেট করে টিপে দিলেন, ওয়ারপুল ওয়ারপুল, এর করতে করতে এর করতে করতে ড্রাই হয়ে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে, সব হাইটেক। এখন আর এই মশলা টশলা বাটাবুটির পাট উঠে গেছে, এখন মশলা নিয়ে দিলেন, টেট করে দিয়ে দিলেন, করে ব্যাস বেরিয়ে গেল, সব হাইটেক, সমস্ত ক্ষেত্রে এখন হাইটেক। এই হাই হাই করতে করতে একটা জিনিস আমাদের, ব্যাঙাচির যেমন লেজ থাকে, যত বড় হয় ব্যাঙাচির লেজ যেমন খসে যায়, ঠিক যত বড় হচ্ছি, বড় হতে হতে একটা জিনিস আমাদের জীবন থেকে টুক করে খসে গেছে, কারণ আমরা অসাধারণ হয়ে গেছি।
আমরা অসাধারণ হয়ে গেছি, সাধারণ একটা জিনিস টুক করে খসে গেল। সেটা কি? হাইজেনিক ওয়ে অফ লাইফ, সদাচার সমন্বিত জীবন। সব হাই থেকে গেল, খালি হাইজিনটা জীবন থেকে খসে গেল, হাইজেনিক ওয়ে অফ লাইফটা খসে গেল। এখন যেখানে সেখানে খাচ্ছি, হাত ধুয়ে খাচ্ছি না, যেখানে সেখানে মুতে দিচ্ছি, কোনো ধোয়াধুয়ির প্রশ্ন নেই, যেখানে সেখানে নামছি, কোনো অসুবিধা নেই, দাঁত এরম করে করে খুঁটে দিয়ে, ও তোমার রুটি, আবার রুটি দিয়ে দিল। যেখান থেকে খাচ্ছে, খেতে খেতে এরকম করে গুঁড়া করে দিতে, ও তরকারি, একটু তরকারি তুলে দিয়ে দিল। এখন আর কোনো অসুবিধা নেই, বাচ্চা ওখানে যেতে যেতে মুখে দিচ্ছে, মুখে দেয় না বাবা, এরকম মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে। আমি একজনকে বলেছিলাম, এইটুকু বাচ্চা মাছ মাংস খাওয়াচ্ছেন? আরে রাখুন তো মশাই, ওর আত্মায় চায়, আপনি বাধা দিচ্ছেন, ওর আত্মায় চায়। আমি, বাহ, ভালো কথা বলেছেন, আপনি আত্মা দেহ সব বুঝে গেছেন, বাপরে বাপ, আপনার কাছে প্রচুর শিক্ষার বিষয় আছে। আমি তখন চেন স্মোক করতাম, অনেকেই দেখেছেন আমি খুব সিগারেট খেতাম সেই সময়। আমি ইচ্ছাকৃতভাবে টেবিলে আসতে থাকা সত্ত্বেও সিগারেটটা টেনে নিভিয়ে দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিচ্ছি। বাচ্চাটা হামা করে দিতে দিতে সিগারেটটা ধরেছে, ধরে যে মুখে দিচ্ছি, বাবার সোনার লক্ষ্মী আমার খায় না, ওটা মুখে দেয় না। বাধা দিচ্ছেন কেন? ওর আত্মায় চায়, ওকে ওই সিগারেটের ফিল্টারটা কেটে দিন, ওর আত্মায় চায়। আপনি আপনি বাধা দিচ্ছেন কেন? মাছে আত্মায় চায় না, এই আত্মায় চায়, ওর আত্মায় চায়। আমরা যেখানে যেখানে আমাদের স্বার্থ পূরণ হয়, সেই সেই জায়গাগুলো আত্মায় চায়, ভগবানের চায়, অমুকে চায়, তমুকে চায়, এসব ডাস্টবিনে ফেলে যাচ্ছি। যেখানে আমার বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণ করার বিষয়, সেইখানে আমরা আর কেউ স্বীকার করতে চাই না। ঠিক এই জায়গাটা বড় সমস্যার জায়গা। আমি টাটানগরে গেছি একটা বাড়িতে। যখন বাড়িতে গেছি, আশ্চর্য, অসাধারণ, লেখা আছে বিওয়ার অফ ডগস। কুকুরকে আমার খুব ভয়, ভীষণ ভয়। যদিও আমার বাবা বাড়িতে 14 থেকে 15খানা অ্যালসেশিয়ান পুষতেন। আমাদের বাড়িতে কুকুরের খাঁচা ছিল এক সময়, 14-15খানা বড় বড় অ্যালসেশিয়ান ছিল, সব ওয়েস্ট জার্মান পেডিগ্রি অ্যালসেশিয়ান। তবুও আমার কুকুরের ভয়, ভীষণ ভয়। একটা বড় বড় দুটো গ্রেহাউন্ড কুকুর, ওই বাড়িতে লেখা আছে বিওয়ার অফ ডগস। আমি যখন ঢোকার আগে বলছি, দাদা, ওই যেমন ভিখারি বলে না, ভিক্ষের দিন বা না দিন আগে কুত্তা সামলান, আপনার বাড়িতে ঢোকার আগে কুকুর সামলান। আমার বড্ড ভয় কুকুরে, আগে কুকুর সামলান। তারপরে দরজা খুলে কোনো ভয় নেই, সে বাঘের বাচ্চার মতন দোকানে কুকুর, এইটুকুটুকু লেজ এর করে নিলাম, ঝিলাম ঝিলাম, কুকুর ফট করে বসে গেল। আরে বাবা, কি ট্রেনিং! তখন বলছে, এই রকি আঙ্কেল এসছে, আর জকি তোমার মাকে খবর দাও। ওরা কে? আবার দুটো আছে দেখি। বললো, না, ও দুটো আমার ছেলের নাম। আমি কি আরো যে নীলম ঝিলম মানুষের নাম, আর রকি, টমি, জকি এগুলো তো কুকুরের নাম। আপনি রেখেছেন কি? কুকুরের নাম মানুষের, মানুষের নাম কুকুরের। আজকাল নাম দেখবেন এইরকম সব আশ্চর্য আশ্চর্য নাম, নাম দেখলে অবাক হয়ে যাবেন। তোজো, জোজো, মোজা, জুতো, এসব নাম অদ্ভুত অদ্ভুত সব এক একখানা নাম চলে এসছে। ঠাকুরের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা লক্ষ্য করে দেখেছি অভূতপূর্ব। আমাদের বাংলাদেশের যশোরের লুৎফর রহমান একজনকে সঙ্গে করে নিয়ে এসছে। যখন সঙ্গে করে নিয়ে এসছে লুৎফর রহমান, তখন লুৎফর রহমান ঠাকুরের দিকে তাকিয়ে আছে। ঠাকুর জিজ্ঞেস করছেন, তুই কি আমার কিছু কবি? বলে, হ্যাঁ, এই আমাদের এই গুরু ভাই, আমি দীক্ষা দিয়েছি, এর একটা বাচ্চা হয়েছে, এর একটা নামকরণের জন্য আমি ভাবলাম ঠাকুরের কাছে যাচ্ছি, আপনি নামকরণ করে দিন। ঠাকুর ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে ওর বাবার নাম কি, তার বাবার নাম কি, সব জিজ্ঞাসা করলেন। কিছুক্ষণ চুপ করে থেকে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় 90 বছর বয়সে কিছুদিন আগে চলে গেলেন। দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের দিকে তাকিয়ে বলছেন, দেবী, ওর নাম দিলাম নাজার আলী। এই বলে বলছেন, ভালো করে বুঝাই দিস, ডিকশনারি খুলে ভালো করে বুঝাই দিস। লটস অফ ডিকশনারি। এত ডিকশনারি আমি কোনো লাইব্রেরিতে দেখিনি, এত ডিকশনারি আমি কোনো লাইব্রেরিতে দেখিনি যা শ্রী শ্রী ঠাকুরের কাছে সঞ্চিত ছিল। আরবি ফার্সি ডিকশনারি খুলে তাকে দেখিয়ে দিল নজর করা কাকে বলে। আমরা কি করি? আমরা তাকাই। জন্মের পর একটা ছোট্ট শিশু যেমন তাকায়, দেখতে পায় না কিচ্ছু। সত্যি শিশু কিছু দেখতে পায় না। আমাদের চোখটা হচ্ছে অ্যাজ লাইক এ স্পিন হোল ক্যামেরা, সব ফটো রিসিভ করে, সব ফটোজেনিক রিসিভ করে, ফটোগুলোকে রিসিভ করে, ব্রেনের হায়ার অ্যানালিটিক সেন্টারে প্রিজার্ভ হয়, সেখান থেকে ইন্টারপ্রিটেশন হয়, তারপরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মেমোরি রিক্যাপিচুলেশন হয়। আমাদের চোখটা একটা পিন হোল ক্যামেরা। বাচ্চা যেমন তাকিয়ে থাকে, আমরাও কিন্তু তাকাই, আমরা কিন্তু দেখতে পারি না, সত্যি দেখতে পারি না। ঠাকুর বললেন, নজর কাক কয়। একটা ডাক্তারের কাছে যখন আমি যাব, সে আমাকে যেমন দেখবে আর আমার বউ বা আমার ছেলে আমাকে যেমন দেখবে, একই দেখবে। কি গো,
তোমাকে বললাম কখন থেকে কাজটা করতে, এখনো বললেন আলসে মিলছে এগুলো এখানে আর পারা গেল না, আমার কপালটাই পড়া, নিজে গড়গড় করে হেঁটে গেলাম। আরে কেন পাচ্ছি না, কি জন্য পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না, এই তো বুঝতে পারছে না সে আমার বউ। আমার ছেলে বলে বাবা বড় আলসে, একটা কাজ করতে এরকম করতে এরকম করতে এরকম করতে। আরে আমার যে অস্টিওআর্থারাইটিস, আমার যে স্পন্ডাইলাইটিস এবং স্পন্ডিলাইটিস আমার নার্ভে, এটা বুঝবে কি করে, আমার স্পাইনাল কর্ডে বুঝবে কি করে, আমি হাঁটতে কষ্ট হয়, আমার লাম্বোসার্কালের প্রবলেম, আমার ছেলেকে বুঝবে? ডাক্তার বুঝবে, ডাক্তার বলবে বেশি জোরে হাঁটবেন না। আমার কার্ডিয়াক প্রবলেম আছে, ডাক্তার বলবে বেশি জোরে জোরে হাঁটবেন না, আস্তে আস্তে স্টেপ দিয়ে দিয়ে হাঁটবেন। একটা ডাক্তারের দেখা আর আমার বউ আর আমার ছেলের দেখা এক হতে পারে। একটা ইঞ্জিনিয়ারের দেখা, এই শঙ্করের বাড়িতে যদি কোনো ইঞ্জিনিয়ার দেখে, ওর দেখা আর প্রলয় মজুমদারের দেখা এক হতে পারে না। ঠিক একটা কৃষি কর্মীর জমি দেখা, ফসল দেখা আর প্রলয় মজুমদারের দেখা এক হতে পারে না। একটা ইকোলজিস্ট যিনি, পরিবেশ বিশারদ যিনি, তার পরিবেশ দেখা আর প্রলয় মজুমদারের পরিবেশ দেখা এক হতে পারে না। সুতরাং নজর কাকে বলে, দেখা কাকে বলে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আই সি, আই সি, আই ফিল, I know, I look at. I see, I feel, I know, I look at. ঠাকুরকে প্রশ্ন করছে লোকেট বললেন কেন? ঠাকুর বলে লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ। ঠিক যে অবস্থায় আছে সেই অবস্থায় ভালো করে ধরো, সেইখান থেকে ধরো। দেখবেন ছেলেদের যখন বার্থডে হয়, জন্মদিন হয়, অন্নপ্রাশন হয়, গুচ্ছে খেলনা, এক একটা খেলনার দাম 500, 600, 1000, 2000। রেল পেতে দিলেন, ডিটি করে রেল চলে যাচ্ছে, তারপরে তাকিয়ে দেখবেন যে ট্রেন এরকম করে করে চলছে, নানান রকমের সব ব্যাটারি দেওয়া খেলনা। বাচ্চাটাকে দিলেন, বাবা একটা খেলনাটা দাও, দিলাম, একটা নেমন্তন্ন করেছিল, একটা 1000 টাকা দিয়ে খেলনা দিলাম। বাচ্চার কাছে 1000 টাকা আর 1 টাকার তফাৎ কি? বাচ্চা খেলনাটা কিছুক্ষণ নাড়াচাড়া করলো, দেখিয়ে দিল চাবি দিতে এরকম করে খেলনা চলছে। কিছুক্ষণ চলার পর দুটো আছাড় দিয়ে ওটাকে ভেঙে দিল। ভেঙে দিয়ে দেখে চলছে কি করে। বাচ্চাটা দেখতে চায় এটা চলছে কি করে, এটা যাচ্ছে কি করে, বাচ্চাটা দেখতে চায়। ঠিক একইভাবে নজর করা মানে হচ্ছে আমার জীবনটা চলছে কেমন করে, আমার এই জীবনটা টিকে আছে কার উপরে, আমার এই জীবনটা কেমন করে চলছে। দেবদূতে বলছিল প্রচুর শিক্ষা, ঠাকুর এসব শিক্ষাকে বিশ্বাস করেন। পঞ্চানন সরকারের সাথে 75 সাল পর্যন্ত কাটিয়েছে ঠাকুরের বিশিষ্ট ভক্ত, হাতে গড়া একজন শিক্ষক। পঞ্চানন সরকারকে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, শোনেন, ছাওয়াল পালকে শেখাবেন প্রত্যেক দিন বাড়িতে উঠে সামনে পেছনে ডাইনে বাঁয়ে যারা বাস করে দুয়েগারের বাড়ির যায় কবে, কাকু তোমার কোনো কাজ আছে? কেন? 1 ঘন্টা আমি স্পেয়ার করবো। আমার বাবা বলেছেন আমার গুরুদেব এটা পছন্দ করেন, আপনি আমার একদম নিকট আত্মীয়, আমার কোনো বিপদ আপদ দুর্যোগ হলে আপনি আগে ছুটে আসবেন, তারপরে ফোন করবো চেন্নাই থেকে, ব্যাঙ্গালোর থেকে, আমেরিকা থেকে, জাপান থেকে লোক আসবে, অনেক পরে, আগে আপনি আসবেন। সুতরাং আমার বাবা বলেছেন আপনি আমার নিকট আত্মীয়, আপনার কোনো কাজ আছে 1 ঘন্টা, আমার গুরুদেব খুশি হন। আমার বাড়ির মেয়ে গিয়ে ওই বাড়িতে বলবে, কাকিমা তোমার কি কাজ আছে আমাকে বলো, আমি 1 ঘন্টা স্পেয়ার করবো তোমার জন্য। আমাদের প্রত্যেকটা বাড়ির থেকে ছেলেপুলেদের যদি এই পারিপার্শ্বিক সেবা যজ্ঞে আমরা শিক্ষা দিতে পারি, তাহলে একটা ফিলিংনেস তৈরি হয়, পারস্পরিকতা বোধ তৈরি হয়, যেটা অসাধারণ শিক্ষার পর আমরা এটা হারিয়ে ফেলেছি। এটা যে আমাদের একটা নিত্যযোগ্য, নিত্য কর্তব্য, নিত্য প্রয়োজনীয়, একে আমরা হারিয়ে ফেলেছি। আমরা কে বলছি আজকে আমার বাড়িতে যজ্ঞ হবে, নবগ্রহ যজ্ঞ আসবে, হ্যাঁ নিমন্ত্রণ করে গেল। আরে যজ্ঞ কাকে বলে? দেবদূতি বললো প্রকৃষ্ট অনুসরণ। পূজা কাকে বলে? দেবদূতি বললো প্রকৃষ্ট অনুসরণ। যজ্ঞের মধ্যে কি আছে? সম্বর্ধনা আছে। প্রত্যেকটা যজ্ঞের মধ্যে দেখবেন ইদং হবি, প্রত্যেকটা যজ্ঞের মধ্যে দেখবেন প্রত্যেক পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন, ওম অগ্নি সোমাভ্যাং সোহা। সোম কাকে বলে জানি না, আমরা যখন দেখছি মন্ত্র উচ্চারণ করছে ওম অগ্নি মিলে পুরোহিতাং যজ্ঞস্য দেব ঋত্বিজম হোতারাং রত্ন ধাতমম। আরে এই যে অগ্নি মিলে মানে কি, কাকে বলে জানি না, পুরোহিত জানে না, মুখস্থ করে বলে যাচ্ছে। একটা মজার ঘটনা ঘটেছে। একটা বাড়িতে পুরোহিত গেছে, একজনের বাপের শ্রাদ্ধ। সেই শ্রাদ্ধের মধ্যে প্রিন্টিং মিস্টেক হয়েছে আর কি। দেখবেন শ্রাদ্ধের যে পিণ্ড দেয়, পিণ্ডের মধ্যে একটা আচ্ছাদন দিতে হয়, সুতো হোক বা একটা কাপড় হোক, একটা দিতে হয়, ইদাম আচ্ছাদন, এটা আচ্ছাদন দিতে হয়। এখন ওইটা ভুল হয়ে সূত্রটা দন্তেশ্বরটা ম হয়ে গেছে। এখন সেই পুরোহিত তো বই দেখে দেখে মন্ত্র বলে যাবে। সে ওই বাড়ির যে ছেলে তাকে বলছে একটু খুঁড়ি করে পেচ্ছাপ দিয়ে এসো। পেচ্ছাপ? বলে হ্যাঁ কেন? পিণ্ডতে দিতে হবে। আরে আমার বাবার পিণ্ডে পেচ্ছাপ দেবো? বলে আরে আমি কি বলছি, বই বলছে।
একজন জ্ঞানী লোক পেছনে বসেছিল, সে বলছে বাবা ওটা মূত্র না, ওটা প্রিন্টিং মিস্টেক, সূত্র, একটা সুতো দিতে হবে। ঠিক প্রত্যেকটা ক্ষেত্রেই বিয়ে করতে হবে কাকে, বিয়ে কাকে বলে, বিয়ে কে করে, বিয়ে কেন করে, বিয়ের প্রয়োজন কি, বিয়ের তাৎপর্য কি জানি না। আরে কেন ছেলেপুলে দরকার, ছেলেপুলে কি জন্য হবে, কি কারণে হবে, মেয়ের জন্য কি, মেয়ে কাকে বলে, পুরুষ কাকে বলে, এগুলো আমাদের পাঠশালা থেকে শেখানো হয়, আমাদেরকে এগুলো কখনো জানানো হয়নি। আমি খুব বেশিক্ষণ কথা বলবো না, অনেকক্ষণ কথা বলছি আর খুব বেশিক্ষণ কথা বলবো না। আমাদের এগুলো শেখানো হয়নি। আমি একটু স্মৃতি রোমন্থন করছি। আমার আমার বাবা একদিন আমাকে বলেছিলেন, এই জানিস বাপ হওয়া একটা একটা কোয়ালিফিকেশন, মা হওয়া একটা কোয়ালিফিকেশন। আমি বললাম সে কি? বলে হ্যাঁ, যেমন MA BA PhD, যেমন FRCS MRCP, সেরকম বাবা মা এক একটা কোয়ালিফিকেশন। কুকুর বাবা হয়, গরু বাবা হয়, ভেড়া বাবা হয়, ছাগল বাবা হয়। আমিও তোর বাপ, সব একই বাপ, কুকুর বাপ, গরু বাপ, ছাগল বাপ, তোর বাপ, একই বাপ, একসাথে বসে গেছি। বাবা কাকে বলে, মা কাকে বলে, এগুলো এক একটা কোয়ালিফিকেশন। তাই ভালো বাবা হতে, ভালো মা হতে কি করে হতে হয়, এগুলো শিখতে হয়। কেমন করে শিখতে হয়? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাড়ির থেকে সেই শিক্ষাটা শুরু হয়। আমার বাবা আমার পূজনীয় ঋত্বিক দেবতা। আমার বাবা আমাকে দীক্ষা দিয়েছেন, সস্তানি দিয়েছেন। আমার বাবা আমাকে হাত ধরে ঠাকুরের কাছে নিয়ে গেছেন। আমার বাবা আমাকে সৎসঙ্গে সবার সাথে সম্মিলিত করেছেন। আমাকে বলেছিলেন, দেখ আমাদের পরিবর্গার ছাদ ছিল, অসংখ্য চড়াই পাখি ওখানে বাসা করেছে। আর সেই চড়াই পাখি বাসা করেছে, বাবা আমাকে ডাকলেন, এদিকে আয়। এসছে, ওই দেখ ছোট্ট ডিম ফুটে সবে বাচ্চা বেরিয়েছে, আর বাবা আর মা পাখি ছোট করে খাবার নিয়ে এসে পাখিগুলোর মুখে দিয়ে যাচ্ছে। আমার বাবা আমাকে বললেন, দেখ ছোট করে খাবার নিয়ে এসে বাবা পাখি আর মা পাখি তার সন্তানদের খাইয়ে দিয়ে যাচ্ছে, দেখেছিস? আলাম হ্যাঁ। আর একটু যখন বড় হবে সঙ্গে করে নিয়ে উড়তে বেরোবে, আস্তে আস্তে ডানায় জোর যখন হবে নিখিল অনন্ত আকাশকে দেখিয়ে দেবে, দেখিয়ে দিয়ে বলবে, এবার তুই তোর মতন খুঁটে খুঁটে খাবার জোগাড় করে বেঁচে থাক। আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে বড় করেছি, আমি তোকে অনন্ত আকাশের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। যদি যোগ্যতা থাকে, ডানায় জোর থাকে, তাহলে উড়ে যাবি। আর যদি পড়ে যাস কখনো, তাহলে বিড়াল অথবা কুকুর ছিঁড়ে খেয়ে নেবে। পাখির জগতে সংস্কার তাকে এতটা নির্মমভাবে শিক্ষা দিয়েছে। আমি তোকে জন্ম দিছি, আমি তোকে ঠাকুর দেখায় দিছি, আমি তোকে মানুষের সঙ্গে পরিচয় করায় দিছি। দেবজ্যোতি চাকরির কথা বলছিল। আমাদের গেঞ্জির ফ্যাক্টরি ছিল। আমাদের পশ্চিমবঙ্গে আমার বাবা ছিলেন একজন অন্যতম প্রধান সুতোর ব্যবসায়ী। অন্যতম যে লাক্স, কোজি, যে গেঞ্জি, এসব আমাদের পার্টি ছিল। আমরা এদের সুতো বিক্রি করতাম। পূজা গেঞ্জি, লাক্স, কোজি গেঞ্জি, গোপাল, পিথি, যত গেঞ্জি দেখবেন, বাপি, আমরা এদেরকে সুতো বিক্রি করতাম। আমরা বাংলার পশ্চিমবঙ্গের 1 নম্বর পায়োনিয়ার ছিল। বিশাল ফ্যাক্টরি ছিল আমাদের বাগুইআটিতে। ঠাকুর বললেন, এই তুই করিস কি? 50-এর দশক। তখন আমার বাবার রোজগার প্রত্যেক দিন 10 থেকে 15,000 টাকা। 156 নম্বর যমুনালাল বাজার স্ট্রিটে আমাদের গেঞ্জির গদিঘর। সেখানে ব্রোকাররা আমাদের সুতো বিক্রি করতো। যত সুতো, মোহিনী মিল, অন্নপূর্ণা মিল, GIS, লক্ষ্মীনারায়ণ মিল, নানান মিলের সুতো আমরা বিক্রি করতাম। পার ডে রোজগার ছিল 10 থেকে 15,000 টাকা। ঠাকুরের কাছে বসে আছি, বাবা, আমি, আমার কাকা। ঠাকুর বললেন, তুই করিস কি? বললেন, আমি সুতো বিক্রি করি। কি? এরকম করে কানে হাত দিল, সুতো বেচি। এই যে দেবজ্যোতি বলছিল, মুচির ছেলে যদি ভালো করে সে বিদ্যেটাকে অর্জন করতে পারতো, আজকে বাটা অথবা খাদিম অথবা রাধু অথবা সেলেদাস হতে পারতো। ঠাকুর অনুকূল চন্দ্র আমার বাবাকে সেই সময় বললেন, শালা বাউনের ছাওয়াল তাঁতির মতো সুতো বেচার কাম করতেছিস, ছেড়ে দে। বাবা তখন বললেন, কোন কি, আপনি পাগল হয়েছেন নাকি? আপনি জানেন আমার রোজগার কত? প্রত্যেক দিন 10 থেকে 15,000 টাকা প্রতিদিন। আপনি জানেন আমার রোজগার কত? আমার কারখানার উপায় আমি হাত দিয়ে শুই না। ঠাকুরের পৈতেটা এরকম করে বার করলেন, ফট করে এরকম পৈতেটা বার করে এরকম করে করে কষলাচ্ছেন। আমার নাম জানিস? অনুকূল চক্রবর্তী। বলে কিছুক্ষণ চুপ করে থাকে, থেকেই বলছেন, শিব চক্রবর্তী ছাড়া অনুকূল চক্রবর্তী। জীবনে ধার বাকি করে নেই, জীবনে চাকরি বাকরি করে নেই, জীবনে ব্যবসা বাণিজ্য করে নেই। শালা আমি যদি হেঁটে চলে খায় দেয় টিকে থাকতে পারি, তুই বামুনের ছাল হয়ে টিকে থাকতে পারবো না? এই বলে একজন লোককে বলেন, এই আমাকে এক্ষুনি 2000 টাকা এনে দিতে পারিস? আগে হ্যাঁ। ঘন্টা খানেকের মধ্যে 2000 টাকা যে ঠাকুরকে দিলেন। ঠাকুর বলছেন, প্যারির হাতে দে। প্যারি ডাক্তারের হাতে দেওয়ার পরে বলছে, শোন, তুই যে আমার 2000 টাকা দিলি,
আমি কিন্তু তোর ধার ধারি না। আরে না না, এ কি বলছেন আপনি? ঠাকুর বাবাকে বললেন, দেখেছিস শালা চাওয়া মাত্র এসে পায়ের করে পৌঁছায়, মানুষের মতো মানুষ হলে পরে টাকা লাভ দিয়ে যায় শালা মানুষের পায়ের ওপরে পৌঁছায়। টাকা মানুষ উপায় করে না, মানুষ টাকাকে উপায় করে। তাই যে মানুষের সেবা পরিচর্যা ভালোবাসায় থাকতে পারে, মানুষ আপন টাকা পর ছেড়ে দিয়ে শালা। বাবাকে দেখলাম ফিরে এসে ফ্যাক্টরি বন্ধ করে দিল, বাবাকে দেখলাম ফিরে এসে বিজনেস বন্ধ করে দিলেন। আমাদের 4 ভাইকে ডাক দিয়ে বললেন, ঝুড়ি কোদাল নিয়ে কুপিয়ে খাবি, মানুষের সেবা করে মানুষের সান্নিধ্যে গিয়ে মানুষের ভালোবাসাকে অর্জন করবি। আমি জিজ্ঞেস করলাম, কেমন করে অর্জন করবো? বললেন, মাটির তল দিয়ে জল বয়ে যাচ্ছে, এমনি দেখতে পাবি না মাটির দিকে তাকিয়ে জল বয়ে যাচ্ছে, মাটির তল দিয়ে জল বয়ে যাচ্ছে। আর এই মাটিকে খনন করতে করতে ভেতরে চলে গেলে পরে সেখান থেকে জল পাম্প করে তুলে আনা যায়। প্রত্যেকটা মানুষকে দেখবি, তার ইমিডিয়েট নিডস কি, প্রবলেম কি, মানুষকে জানাবি। যা বুঝতে পেরেছিস মানুষের সেবা সহযোগিতা সম্বর্ধনায় সেভাবে মানুষের পাশে পাশে থাকবি, দেখবি টাকা লাভ দিয়ে পায় পড়ে। এখন আমি 74 অতিক্রম করে 75-এর দিকে এগোচ্ছি। আমি এখন 75 বছর বয়সের দিকে এগোচ্ছি। আমি চাকরি করে নিই, ব্যবসা করে নিই আজীবন একইভাবে। আপনাদের যখনই শুনেছি লক্ষণকান্ত সিধা আমাকে বলেছেন, আপনাকে এখানকার লোক বলেছে, নাম কি? বলে, নাম জানি না, ওই যে মাথায় টুপি পরে এসেছিল, টুপিওয়ালার লোকটাকে ডাকবেন। আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর সেই সময় আমার বাবার কথা মনে পড়েছিল, বাবাকে বলেছি মনে মনে, তখন আমি বলেছি, বাবা আমি একটা বুঝতে পেরেছি, বাবা মানুষ আমাকে ভালোবেসেছে, আমাকে ডেকেছে, আমার নাম জানে না, কিন্তু বলে যে মাথায় টুপিওয়ালা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন। বিড়াল বোঝে, গরু বোঝে, কুকুর বোঝে, আমিও বুঝতে পেরেছি বাবা মানুষের মধ্যে ভালোবাসা আছে, মানুষ এখনো ভালোবাসে। একটা চোর, একটা ডাকাত পকেট মার করে, ছিনতাই করে, খুন করে, যে খুন করে মানুষের জীবনকে হনন করে, সেই যখন বাবা হয় তখন আর একটা জীবনকে সৃজন করে। সুতরাং সেটাই শেষ কথা নয় যে মানুষের পকেট থেকে টাকা ডাকাতি ছিনতাই রাহাজানি করে নেয়, সেই টাকাটাই তার বউকে, বাচ্চাকে, সংসারকে, বাবাকে, মাকে খাওয়াবার জন্য ব্যয় করে। পথটা ভুল হতে পারে, কিন্তু বাড়তে চায় না এমন কোনো মানুষ নেই। তাকিয়ে দেখুন আমাদের দিকে, আমার শরীরটাকে একবার টোটাল স্ক্যান করে ফেলুন, দেখুন আমার লিভার আর আমার প্যানক্রিয়াস একই আকৃতির, একই প্রকৃতি, একই কাজ করে না, একই কাজ করে না। আমার তাকিয়ে দেখুন, আমার লাং এবং আমার হার্ট একই কাজ করে না, হার্টের কাজ আলাদা, আমার লাঙের কাজ আলাদা। আমার দিকে তাকিয়ে দেখুন, আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, আমার কিডনি, আমার প্যানক্রিয়াস, আমার স্প্লিন, আমার লিভার, আমার হার্ট, আমার লাং একই কাজ করছে। আমার শরীরে কত আর্টারি, কত ভেন, আমার শরীরের মধ্যে কত সেল, 320-320 স্টেম সেল আমার শরীরের কাছাকাছি, সবাই একই কাজ করে না। মুখের সেল তৈরি করছে, থোরাসিক রিজনে থোরাসিক সেল তৈরি করছে, অ্যাবডোমিনিয়াল রিজনে অ্যাবডোমিনিয়াল সেল তৈরি করছে, লোয়ার পার্ট অফ মাই পোর্শন লোয়ার পার্টের সেল তৈরি করছে। প্রত্যেকের সে তার মতো করে কাজ করে যাচ্ছে। শরীরে বর্ণাশ্রম স্বীকার করে নিয়েছি, শরীরে বর্ণাশ্রম স্বীকার করেছি। আমি বাবা আমার ছেলেকে কিডনি গিফট করব, আমার সাথে কিছুতেই ম্যাচ করছে না। বাবা ছেলেকে কিডনি দিতে পারছে না, মা তার ছেলেকে রক্ত দেবে, রক্ত ম্যাচ করছে না। এবি ও এই 4টে গ্রুপের মধ্যে মার রক্ত, ছেলে রক্ত ম্যাচ করছে না। রক্ত সব সমান। আমরা সায়েন্টিফিক্যালি, মেডিক্যালি, প্যাথোলজিক্যালি, ক্লিনিক্যালি আমরা একে অ্যাকসেপ্ট করি না। বিজ্ঞানগত দিক থেকে আমরা একে অ্যাকসেপ্ট করি না, শরীরগত দিক থেকে আমরা একে অ্যাকসেপ্ট করি না। জানি না কোন উদারতা, কোন জেনারসিটি আমাদের কোন জাহান্নামের থেকে নিয়ে যাচ্ছে। মানুষ সব সমান। কেন প্রেম করেছি? হ্যাঁ, প্রেম আমি দেখেছি। 16 বছর প্রেম করেছি, 16 বছর। 6 মাস সংসার করার পর কলকাতা হাইকোর্টে ডিভোর্স ফাইল শুট করেছে। হাকিম খুব অবাক হয়ে জিজ্ঞেস করছেন, আপনাদের 16 বছরের প্রেম, ডিভোর্স কি জন্য? বলেন নাক ডাকি। হ্যাঁ, বলেন নাক ডাকি। এতদিনে বোঝেননি? বলে ওরা দৌড়মশাই, এতদিন পার্কে, সিনেমা হলে, রেস্টুরেন্টে আমরা গল্প করেছি, পাশাপাশি দুটো বালিশ নিয়ে তো কখনো শুইনি। 5 বছর পরে জেনারেটর চলে, পালমোনোলজিস্ট দেখিয়েছি, ইএনটি দেখিয়েছি, ইনকিউরেবল ডিজিজ, এটা জেনেটিক্যাল ডিজিজ, এটা আর সারবে না। এই জেনারেটরের কাছে না ঘুমোতে 6 মাস আমার দেখেছেন কি সুন্দর গায়ের রং ছিল, কালো হয়ে গেছে, কিরকম স্বাস্থ্য ছিল, রোগা প্যাঁকাটি হয়ে গেছে, এর সঙ্গে থাকা সম্ভব না। ডিভোর্স করলো, ডিভোর্স করে আবার কি করলো? বসে থাকলো না, আবার একটা বিয়ে করলো। তাহলে কি করলো? বহুবিবাহ করলো। তাহলে বহুবিবাহ করলো, এই একটি বর সে আর একটা বিয়ে করলো, আবার এই একটি বউ সে আর একটা বিয়ে করলো। কিন্তু এই বহুবিবাহ যদি আমাদের সমাজে মানে, তখন গিন্নির নাক ছিটকে যাবে। আশ্চর্য! মা ভক্ত, ছেলে ভক্ত,
খুব সুন্দর বাপ মায়ের টান, বাবার সাথে মায়ের সাথে ভালো সম্পর্ক। বাবা চলে গেছে, মা একা, ছেলে চাকরি করে, মা অন্তপ্রাণ। সকাল থেকে রাত্রি পর্যন্ত, মা তোমার কি দরকার? তোমার গুড়াকো মাজো, দোক্তা মাজো, পান জর্দা সুপুরি সব আছে? হ্যাঁ আছে বাবা। একেবারে মা অন্তপ্রাণ। 50 বার গিয়ে মাকে একটা ল্যান্ড ফোনে, মা ঠিক আছে, অফিস থেকে ফোন করছে 50 বার, হ্যাঁ ঠিক আছে, ঝিকঝিক করে যা, ঝিকঝিক করে ফেরে। মা এত সুন্দর মাতৃভক্ত সন্তানের জন্য দেখে শুনে খুঁজে পেতে রূপসী সুন্দরী একটি মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে আসলো বাড়িতে। অষ্টমঙ্গলায় গেল। অষ্টমঙ্গলা থেকে ফেরার পরে মা বলছে, বাবা আমার গুড়াকুটা ফুরিয়ে গেছে, দোকটা ফুরিয়ে গেছে, পান ফুরিয়ে গেছে, সুপুরি ফুরিয়ে গেছে, ঠিক আছে নিয়ে আসবো। যখন ফিরছে, বাবা এনেছিস? ভুলে গেছি, কালকে দেবো, এই কালকে এনে দেবো, কালকে এনে দেবো, কালকে এনে দেবো, কালকে এনে দেবো, কালকে এনে দেবো। এই শীতটা আসছে 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 আসছে। বাড়ির ভেতর থেকে ওপরে দোতলায় সিঁড়ি, নতুন ঘর করে যে বউ আর বর থাকে, ছেলে এক বৌমা থাকে। যখন নেমে আসছে অফিসে যাওয়ার জন্য, তখন ওপর থেকে হাই তাকালো, কি? একটা নিভিয়া, বিরুষ্কা বিরুষ্কা, বিরাট অনুষ্কা, ওদের নিভিয়া বিজ্ঞাপন। এখন তো সব নামগুলো কি সুন্দর, আহা! বিরাট এবং অনুষ্কা বিরুষ্কা, তারপরে অপর্ণা অ্যাপস, সবগুলো নামগুলো সব পাল্টে 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 পাল্টে, মানে যে উদরপিণ্ডি পুদর খাড়ের মতন। যারা ইংরাজি জেনেছেন, শিখেছেন, পড়েছেন, আমার তো মনে হয় দেবদূতি অঙ্কই ভুলে যাবে। যা অঙ্ক শিখেছে এখনকার, যে অঙ্ক আর এখনকার যে ইংরাজি, যে যা শিখেছে সব ভুলে যাবে। একটা ইউ দিয়ে বুঝিয়ে দিল সব। সুতরাং আমাদের ওয়াই ও ইউ, এটা আর এখন কত ইউ দিলে হলো, পি আর এল দিলে প্লিজ, বুঝে গেল সব। সব গুটিয়ে 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 ছোট্ট করে মুঠের মধ্যে মা একটু চিপস করে ফেলেছে। 34 জিবি, এর মধ্যে সব আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সব এই জিবির মধ্যে ভরা আছে, নারী নক্ষত্র গোষ্ঠীর পিণ্ডি। ঠিক সেই রকমই একটা ছোট্ট বীজের মধ্যে সব ভরা আছে, ভূত ভবিষ্যৎ বর্তমান। ওই 6 দিনের ষষ্ঠী পুজো কুষ্টি পুজো করে কিচ্ছু হবে না, সব ওর মধ্যে ভরে দিয়েছে। ওই 32 জিবি 64 জিবির মধ্যে, ওই ছোট্ট জায়গাটার মধ্যে সব ভরে দেওয়া হয়ে গেছে। ওটা বুঝতে পারছি না এখন, যখন মোবাইল অন করছি তখন দেখাচ্ছে। আস্তে আস্তে সীমান্তকে বললাম, সীমান্ত এই আষাঢ়ি মোড় স্বদেশ স্বদেশ দাঁড়িয়ে থেকে চিনিয়ে দেয়, এখন তো চিনতে পারবো না, জিপিএস অন করো। জিপিএস অন করে তখন দেখালো অটোমেটিক, আর 6 কিলোমিটার গিয়ে বাঁদিকে ঘুরুন, আর এগিয়ে বাঁদিকে ঘুরুন, সব দেখিয়ে দিল, একদম পরিষ্কার ম্যাপ দেখিয়ে দিচ্ছে। ওই রকম পরিবেশ এবং পরিস্থিতি আমাদের ম্যাপ দেখিয়ে দিচ্ছে। কেমন ম্যাপ দেখাচ্ছে? আমি আমার কথার উপসংহার পর্বে ফিরছি। কেমন ম্যাপ দেখাচ্ছে? বউ বলে দিল, ঠান্ডা আসছে সামনে, হাই সামনে ঠান্ডা আসছে, গায়ে এরকম করে হাত দিচ্ছি, খড়ি বেরিয়ে যাচ্ছে। একটা নিভিয়া চলে গেল। মা যাওয়ার সময় বল, বাবা আমার গোলাপুর দোক্তার পান জর্দা সুপুরি, বেরিয়ে চলে গেল গাড়ি। যখন ফিরে আসলো, জুতো টুতো খুলতে খুলতে, হাই ওপর থেকে বল, আমার নিভিয়া, এই যে নিভিয়া ডালি, এই যে নিভিয়া। মা বলছে, আমার দোক্তা পান সুপুরি, আহা ভুলে গেছি, কালকে নেব। বাবা এই কদিনের মধ্যে বৌমা তোকে আঁচলে গিট দিয়ে বেঁধে ফেললো, আর আমি তোকে কানের কাছে এতবার করে বলছি, আমার কথা মনে থাকছে না? মাকে ধরে বসিয়ে বলছে, মাগো দেবদূতের সফটওয়্যার বোঝাচ্ছিল, বলছে মাগো এটা টেকনিক্যাল ফল্ট, টেকনিক্যাল ফল্ট। বলছে হ্যাঁ, তুমি যখন বলো, আমি যখন হাঁটতে হাঁটতে যাই তো অফিসের দিকে, এখান দিয়ে ঢোকে প্যারালাল, এখান দিয়ে ফাট করে বেরিয়ে যায়। আর বৌমা কি করে জানো? আমি যখন ক্লান্ত হয়ে শুয়ে ঘুরে পাশ ফেরি, কোনো দিয়ে একটা গোতো দিয়ে বলুন, নিভিয়া, বুঝেছ? একটা নিভিয়া। আমি তখন পাশ ফেরলাম, ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে। আমি যখন ঘুম থেকে উঠি, নিভিয়া, একটা নিভিয়া, একটা কান প্যাক করা থাকে বালিশে, আর একটা কান দিয়ে বোমা সমানে ঢুকিয়ে যাচ্ছে, নিভিয়া 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 নিভিয়া। ওটা কি করে ভুলি? শেষে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে শেখাচ্ছেন, ডেইলি নকিং, ডেইলি নকিং, ডেইলি হ্যামারিং। প্রত্যেক দিন এই নকিং এবং হ্যামারিং করতে করতে একটা মানুষের পরিবর্তন হয়। আমার উপসংহার পর্বে বলছি, শেষে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, এই যে আমি প্রলয় মজুমদার, আমার বাবা গোবর মজুমদার, আমার বাবার থেকেই তো আমি জন্মেছি, আমার বাবাই তো আমার মার শরীর আমাকে পাঠিয়ে দিয়েছিল। সুতরাং আমার বাবা যখন আমার মার শরীর আমাকে পাঠিয়েছিল, অসংখ্য অসংখ্য অজস্র পালমাটো জুয়া ছুটে গিয়েছিল, কেউ বাঁচেনি, আমি একমাত্র পেতেছিলাম। আর আমার বাবার স্পান আমার মার ওভার রিসিভ করেছিল বলে আমি হয়েছি। শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের পুণ্যপুঁথি বইটা খুলে দেখবেন, প্রথম বাণীটা হচ্ছে, আমি চাই শুদ্ধ আত্মা। এই স্বদেশের বাড়িতে আমি গত সপ্তাহে বলে এসেছি, আমার পৃথিবীতে আগমনটা খুব 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 বিশুদ্ধ আগমন নয়। আমি আমাকে দিয়ে বলছি, কিন্তু এটা সবাই ভেবে দেখবেন,
আমার আমার পৃথিবীতে আসাটা খুব বিশুদ্ধ নয়। আমার বাবা যখন গেছেন 1937-38 ঠাকুরের কাছে হিমায়তপুরে, তখন বিবাহ যে বিজ্ঞান ঠাকুর বলেছেন, দেবদূতি এতক্ষণ বলছিল, আমার বাবার ওই বয়সে, ওই বুদ্ধিতে, ওই বিদ্যাতে বিবাহ যে বিজ্ঞান এটা বোঝার মতন বুদ্ধি, মেধা, ধী, অস্তিত্ব বাবার ছিল না। আমার মা যখন ঠাকুরের কাছে গেছেন, প্রজনন যে বিজ্ঞান, মা মানে যে পরিমাপন করা, মা মানে যে পরিমাপন করা, এটা আমার মার বুদ্ধি, আমার ধী, মেধা আমার মার মাথার মধ্যে ছিল না। সুতরাং বাবা এবং মা যেমন করে আমাকে নিয়ে এসছেন, আমি সে অশুদ্ধ পদ্মে পৃথিবীর মাটিতে এসেছি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম প্রলয় মজুমদার যে আমি সবসময় ভালো করব, ভালো চলবো, ভালো হব? আমার কাছে অত আশা করবেন কেন? কেন আমার প্রতি অত ভরসা করবেন? এটা আমার ক্ষেত্রে যেমন সত্যি, অনেকের ক্ষেত্রেই সত্যি, শঙ্কর ঘোষের ক্ষেত্রেও সত্যি। কি করে আশা করবেন? কি করে ভাববেন? তাহলে এর থেকে পথ কি, এর থেকে উপায় কি, এর থেকে বেরোবো কেমন করে আমরা তাহলে? শ্রীরামকৃষ্ণ সমন্বয়াচার্য অবতার অবনিষ্ঠায়, তার কাছে ভক্তজন এসে জিজ্ঞেস করতেন, ঠাকুর ঠাকুর যখন যখন তোমার কাছে বসে থাকি, তোমার কথা শুনি, তখন যেন মনে হয় যে হ্যাঁ আমরা সব পারবো। কিন্তু যখন বাড়িতে চলে যাই, বাড়িতে যাওয়ার পরে আর আর তোমার সব কথা মাথার মধ্যে থাকে না, তখন আর সব জিনিস সেভাবে আমরা পালন করতে পারি না, ভুলে যাই। ঠাকুর, আমাদের এই জীবনে আমরা কি তোমার কাছাকাছি পৌঁছতে পারবো ঠাকুর? সত্যি কি পারবো? তারা আমাদের কখনো আশ্রয়হীন করেননি। কি বলেছেন শ্রীরামকৃষ্ণ? সহজভাবে, প্রাঞ্জলভাবে আমাদের মতন মূর্খ মানুষের জন্য বলেছেন, হ্যাঁ গা, বলো দেখিনি, বলো দেখিনি লোহার রং কেমন কালো। হ্যাঁ ঠিক বলেছ। বলি, কামারের আগুনে যদি লোহাকে ফেলে রাখো কয়েক ঘন্টা, তাহলে সাঁড়াশি দিয়ে টেনে বার করলে যে দিকটা আগুনের মধ্যে থাকবে সেই দিকটা রং কেমন হবে গা? লাল টকটকে হয়ে যাবে। ঠিক বলেছ। বলি, তখন যদি হাতুড়ির ঘা মারো, তখন তুমি তাকে যে আকার, যে আকৃতি দিতে চাইবে তেমন তো হবে নাকি? হ্যাঁ হবে ঠাকুর, আমিও তো তাই বলি। সাধু সঙ্গ করবে, সাধু সঙ্গে যাবে, আস্তে আস্তে সে আকার, সে আকৃতি দিয়ে নেবে। সেই যুগে শ্রীরামকৃষ্ণ যে কথা বলেছেন, এই যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, সমস্যা কাক কয় জানিস? যেখানে সমীচীনতার ব্যত্যয় হয়। সমীচীনতার ব্যত্যয় যেখানে যেমন যতখানি, সমস্যাও সেখানে ঠিক তেমন ততখানি। এই সমস্যাকে আমরা বুঝতে পারি না। ভালো করে মুখস্থ করো, বয়কারে বয়কারে কি হয় বাবা, মায়াকার কি হয় মা, এমন মুখস্থ করে ফেলি, সমানে মুখস্থ করে ফেলি। আর ঠাকুর আমাদের শেখাচ্ছেন, পিতা, সকালবেলা ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করেই বলছেন, পিতা আমার জীবনের উৎস, আমার আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, করুণা, ক্ষমা এবং পরিচর্যায় তুমি তুমি আমাকে মানুষ করে তুলেছ। তোমার কাছে আমার ঋণ ও কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আজ ইষ্ট নির্দেশে আমি এই পেতে ভেতি অর্ঘ্য নিবেদন করলাম, তুমি দয়া করে গ্রহণ করে তৃপ্ত ও প্রীত হও। তিনি শেখাচ্ছেন, মা, মা আমার, জননী আমার, তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, তোমার দেহ থেকে আমার দেহ, তোমার ভাষা থেকে আমার ভাষা নিয়ে আমার অসহায় শৈশব থেকে তুমি আমাকে মানুষ করে তুলেছ। আচ্ছা বলুন তো, আমার অত টাকা নেই, অত পয়সা নেই, অত বাড়ি গাড়ি, ধন দৌলত, ঐশ্বর্য, বিদ্যা, প্রতিষ্ঠা কিছু নেই, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমার সন্তান সন্ততি যখন আমার 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 কাছে হাঁটু মুড়ে বসে যখন একটা ফুল অথবা একটা অর্ঘ্য নিবেদন করে আমাকে এমন করে প্রণাম করে, তখন তখন বাবা হিসেবে কি মনে হয়, মা হিসেবে কি মনে হয়, কেমন মনে হয় নিজের ক্ষেত্রে যে আমি কি এটা আমার জীবনে করতে পারতাম? এটা কি আমার জীবনে আমি কখনো সফল করতে পারতাম? ওই রকম বিরাট বিদ্যা অর্জন করিয়ে, এত অসাধারণ অস্তিত্বে রূপান্তরিত করিয়ে কি আমার পক্ষে এমন করা সম্ভবপর হতো কখনো? তাই ঠাকুর অনুকূল চন্দ্র গুরুগিরি ব্যবসা করতে আসেননি, তিনি আমাদের প্রতিষ্ঠা দিতে এসছেন। তুই বাবা হিসেবে প্রতিষ্ঠিত হ সংসারে, তুই মা হিসেবে প্রতিষ্ঠিত হ সংসারে, এই পথ শেখাতে এসছেন। আর তাই তিনি রোজ আমাদের শেখাচ্ছেন, আমি অক্রোধী, আমি অমানি। আপনারা ডিকশনারি খুলে দেখবেন, দয় দীর্ঘই ক্ষীয় হসন্ত মানে অ্যাক্টিভেট করা, ইমপ্লিমেন্ট করা, প্রবর্তন করা। আমি কি প্রবর্তন করব আমার জীবনে? আমার জীবনে আমি কি অ্যাক্টিভেট করব? দেবদ্যুতি বলছিল, গণিতের শিক্ষক নেই, গণিত শিক্ষা পেয়েছেন এমন অস্তিত্ব দেখানো যেমন দুষ্কর। আমি কোথাও কোনো ট্রেনিং নেইনি, কোনো প্রশিক্ষণ নেইনি, সব শিখে গেছি। এটাও কিন্তু জীবনের পক্ষে বিজ্ঞান বিশ্বাস করে না, বিজ্ঞানী বিশ্বাস করে না, আর আমার গুরুদেব বিশ্বাস করেন না। উপসংহার পর্বে আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম।
অনেকক্ষণ আপনাদের সান্নিধ্যে থাকলাম। আমি এই মেদিনীপুর জেলাতে পূর্ব এবং পশ্চিম, আমি আপনারা এই জেলার মানুষ, আপনারা এই জেলাটা সম্পূর্ণ হয়তো ঘোরেননি, সম্পূর্ণ জেলাটা ঘোরেননি। আমি এই জেলাটা এ প্রান্ত ও প্রান্ত ঘুরে বেরিয়েছি। ঠিক একটা চাষি যেমন ঘুরে বেড়ায়, একটা চাষা যেমন কাজ করে, আমি এ প্রান্ত ও প্রান্ত মেদিনীপুর জেলাটা ঘুরে বেরিয়েছি। আর যখনই যে প্রান্তে, যে অঞ্চলে, যে যে জায়গায় আমি গিয়ে পৌঁছেছি, সেখানকার মানুষের অপরিসীম টান, প্রাণ, ভালোবাসা, প্রেমকে আমি অনুভব করতে পেরেছি। আর সেই কারণেই আমি মেদিনীপুর জেলার প্রত্যেক অস্তিত্বকে আমার প্রণাম নিবেদন করি। এই মেদিনীপুর জেলার প্রত্যেক প্রাণকে আমার শ্রদ্ধা, ভক্তি, প্রণাম নিবেদন করি। আমি একটা জিনিস দেখেছি, এই জেলার মানুষ দিলেও সে হাত ধরা ছেড়ে দেয় না কখনো। আর যাকে বর্জন করেছে, তাকে কোটি কোটি সম্পত্তি দিলেও সে তাকে গ্রহণ করতে চায় না। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এখন টোটাল ইউরোপ জুড়ে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেন্ড, টোটাল ইউরোপিয়ান কালচারের মধ্যে একটা প্রগ্রেসিভ মুড, আর আপনি ফ্রম হিমায়তপুর টু দেওঘর একই জিনিস শেখাচ্ছেন, যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার এবং দীক্ষার কথা বলে যাচ্ছেন। What is the utilization? What is the essentiality in our daily routine life? এই প্রশ্ন ঠাকুর অনুকূল চন্দ্রকে করছেন। শেষে ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, খুব ভালো কথা, এই ইন্ডাস্ট্রি কথাটার রুট কি একটু ভালো করে দেখেন তো দেখি। ইন্ডাস্ট্রি একটা ইংরেজি শব্দ নয়, ইটস এ ল্যাটিন ওয়ার্ড। এইখানে দেখা গেল ইন্ডাস্ট্রি কামস ফ্রম স্ট্রু এয়ার। স্ট্রু এয়ার মিনস টু বিল্ড আপ ফ্রম উইদিন। দেবদ্যুতি বলছিল কিছুক্ষণ আগে, টু বিল্ড আপ ফ্রম উইদিন। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমাকে যখন আমার ছেলে আমার মেয়ে দেখবে, আমি আমার গুরুকে প্রণাম করছি, ইষ্টভৃতি নিবেদন করছি। ব্রেনকে বিজনেস দিতে হবে। আমার ছেলেকে ডেকে বলবো, বাবা তুমি যখন এইটুকু ছিলে, তুমি যখন পেচ্ছাপ করতে, পায়খানা করতে, খিদে পেয়ে চিৎকার করতে, কে তোমার বুঝতে পারতো বলো তো? তোমার ক্যাথা পাল্টে দিত কে? তোমার মাথার কাছে বসে থাকতো কে? মা। তুমি তো এখন অনেক বড় হয়েছো, তোমার মা যে সকালবেলা থেকে পরিশ্রম করে, তুমি কি একবারও, আপনাদের এখন প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমি বলে যাচ্ছি, আমার কথা বিশ্বাস করবেন না, খালি জাস্ট রেকর্ড করে রাখুন, মর্নিং টিল নাইট। যেমন বললাম, ঠাকুরকে জিজ্ঞেস করেছিল ধর্ম করলে কি হয়, ঠাকুর বলেছিলেন কমন সেন্স গ্রো করে। আমার কথার উপসংহার পর্বে ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল দীক্ষা নিলে কি হয়। শেষে ঠাকুর আঙুল তুলে বললেন, দুটো জিনিস ইনস্ট্যান্ট গ্রো করে, কি? অবজারভেশন অ্যান্ড দেন ফার্দারেন্স, পর্যবেক্ষণ এবং তার ক্রমাগতি নজর, তীক্ষ্ণ, স্কিলনেস, অ্যালার্টনেস, অ্যাবিলিটি, অ্যাজিলিটি, ইনকুইজিটিভনেস, cordial go of life, judicious attitude একসঙ্গে গ্রো করতে থাকে। একটা হারমোনিক্যাল ডেভেলপমেন্ট, একটা হারমোনিক্যাল ইভলিউশন ভেতর থেকে হতে থাকে। এটা কিভাবে হবে? যখন আমি ব্রেনকে বিজনেস দেবো। তোমার মা তোমার জন্য এরকম করেছে। আমি সকালবেলা মোবাইলটা অন করে ভিডিওতে, বাবা ঘুম থেকে উঠলো, মা ঘুম থেকে উঠলো, আমি রেকর্ড করতে শুরু করলাম। এই টোটাল 24 আওয়ার্সের ক্লিপিংসটা আমি রাখলাম। 7 দিনের ক্লিপিংস আমি যখন মনিটর করলে দেখতে পাই, বাবার এই জায়গাটাতে আমি কোঅপারেট করতে পারি, মার এই জায়গায় আমি অ্যাসিস্ট করতে পারি, বাবাকে এইখানে আমি হেল্প করতে পারি, মাকে এইখানে আমি হেল্প করতে পারি। আমি যখন আবার সেই জায়গাগুলোতে হেল্প করতে যাচ্ছি, আরেকবার মোবাইল তুলে দেখবেন বাবা এবং মার ফিজিক্যাল ফেনোমেনন, তার বডির ল্যাঙ্গুয়েজ কেমন হয়ে যায়, দুটো ডিস্টিংগুইশ করে দেখবেন। আকাশ আর পাতাল তফাৎ। খুশি, আনন্দ ঝর্ণার মতন বাবা এবং মার শরীর থেকে নেমে আসছে, আর প্রত্যেকটি সেল টু সেল বলছে, বাবা তুই বেঁচে থাক, খোকা তুই ভালো থাক, ওরে বাচ্চা তুই সুখে থাক। এইটা সমস্ত সেল টু সেল নেমে আসছে। ডক্টর সাইমন কিরলিয়ান, একটা বিগেস্ট লার্জেস্ট বিশ্বের একটা অসাধারণ প্রতিভাবান রাশিয়ান সায়েন্টিস্ট, ডক্টর সাইমন কিরলিয়ান, তিনি আমাদেরকে বলছেন যে প্রত্যেকটা মানুষের বায়োইলেকট্রিক্যাল ইমানেশন, এই বায়োইলেকট্রিক্যাল ইমানেশন আস্তে আস্তে গিয়ে ওই রেঞ্জের মধ্যে তাকে ধাক্কা দিতে থাকে, আর তার রিসেপটিভ ক্যাপাবিলিটি একটু একটু করে রিসিভ করতে থাকে, এবং তার হার্ট ব্রেন সেন্টারে গিয়ে ইন্টারপ্রিট করে ওটাকে অ্যাকুমুলেট করে থ্রু গাইগার মুলার। আমাদের মস্তিষ্কে যে গাইগার মুলার আছে, গাইগার মুলার সে এনার্জিটা রিসিভ করে নেয়। আপনি শুয়ে আছেন, খুব ক্লান্ত, খুব টায়ার্ড, ভীষণ টায়ার্ড, শুয়ে আছেন, আর কিচ্ছু ভালো লাগছে না, শুয়ে ইনস্ট্রাকশন দিচ্ছেন। ঠিক সেই সময় যদি কেউ এসে বলে, আরে আপনার বাচ্চাটা পড়ে গেছে সেই দিকে, হ্যাঁ, লাফ দিয়ে উঠে পড়বে। শুয়ে আর শুনতে পারবেন না।
কোনো হায়ার ইম্পালসে নিতে গেলেই ভার্টিক্যাল হতে হবে, আর লে ডাউন করে নেওয়া যাবে না, ভার্টিক্যাল হতে হবে। সুতরাং আমরা সব ক্ষেত্রে এমার্জেন্সি পিরিয়ডে ভার্টিক্যাল হই, জীবন টু বিল্ড আপ ফ্রম উইদিন সেখানে ভার্টিক্যাল হতে পারি না বলি আমাদের ব্লান্টনেস, আমাদের ইগনোরেন্স। ডক্টর অ্যালেক্সিস ক্যারল, একজন বিখ্যাত নোবেল লরিয়েট, তিনি বলেছেন ignorance is the severe crimes in this present human civilization. ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছে ইগনোরেন্স কি করে আসে, শ্রী ঠাকুর বলছেন ইগনোর করতে করতে ইগনোরেন্স আসে, ইগনোর করতে করতে ইগনোরেন্স আসে, উপেক্ষা করতে করতে অজ্ঞতা চলে আসে। তাই আজকে আমার এই আশ্রমের যে আমার সহকর্মীবৃন্দ, তারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবনে গ্রহণ করেছেন। আমার বন্ধু প্রতিম অস্তিত্ব, আমার সহকর্মী, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যার গুণমুগ্ধ এক শ্রোতা কথার আমি, লক্ষণকান্ত শ্রী, তার সমস্ত জীবন দিয়ে পরিশ্রম করে তিনি এরকমভাবে একটি আশ্রম, একটি শাখা কেন্দ্রকে তৈরি করেছেন। এখানে একটা করেছেন, বলপেইতে একটা করেছেন। তার সমস্ত শ্রমকে বিনিয়োগ করে তিনি তার ব্যক্তিগত মুনাফা, ব্যক্তিগত সংসার, ব্যক্তিগত লাভ লোকসানের জন্য করেননি। অসংখ্য অজস্র মানুষের দরজায় দরজায় ফেরিওয়ালার মতন ঘুরেছেন, ডেইলি নকিং, ডেইলি হ্যামারিং অ্যান্ড ডেইলি রুটিন প্রোগ্রাম দিয়ে তিনি ঘুরেছেন। যখন দেবত্বজি ভিলেজ প্রফেসরের কথা বলে, লক্ষণকান্ত শ্রী কখনো সাইকেলে, কখনো মোটর বাইকে, কখনো হেঁটে ঘুরে 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 প্রত্যেকের বাড়িতে বাড়িতে গেছেন। আজকে তার নির্ফল এই বার্ষিক উৎসব। উৎসব মানেই হচ্ছে যা শ্রেয়কে সৃজন করে, উৎসব মানেই হচ্ছে যা গণসংহতি সমাবেশ করে, উৎসব মানেই হচ্ছে যা আমাদের উৎসমুখে অভিগমন করতে অনুপ্রাণিত, উৎসাহিত, উদ্বেলিত করে তোলে। যে আজকের এই উৎসব তখনই সফল, তখনই সার্থক, একে যদি ইগনোর না করি আমরা। আমি কয়েকটি কথা বলে যাচ্ছি, ভেবে দেখবেন। যারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে অ্যাকসেপ্ট করেছেন তারা, আর যারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে অ্যাকসেপ্ট করেননি, ধর্ম মানেন না, দীক্ষা মানেন না, গুরু মানেন না, কিচ্ছু মানেন না, তাদের ক্ষেত্রেও বলছি, জাস্ট প্র্যাকটিস করে দেখবেন। রাত্রি একটা সময় ঠিক করবেন, 9টার সময় রোজ খাবেন, আজকে রাতের থেকে 9টার সময় 6 মাস রাত 9টার সময় খাবেন। 6 মাস রাত্রি 9টার সময় খাওয়ার পরে 6 মাস একদিন যখন হবে 9টার সময় খাওয়াটা বন্ধ করে দেবেন, খাবেন না। দেখবেন ঠিক ঘড়ির কাঁটায় যখন 9টা বাজবে, আপনার স্টমাক আপনার কাছে ফুড চাইবে, খিদে পাবে ঠিক 9টার সময়, খিদে পাবেই কি পাবে। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন সিস্টেমেটিক্যালি সিস্টেমাইজ, সিস্টেমেটিক্যালি সিস্টেমাইজ। সুতরাং আমরা যারা দীক্ষিত কি অদীক্ষিত, যারা দীক্ষিত তারা ঠাকুর প্রদত্ত বিষ্ণাম, আর যারা অদীক্ষিত তারা জাস্ট ওম খালি একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেবেন। যে সময়টা ঠিক করে নিয়ে একেবারে বসে এরকম একটা সাদা চাদর দিয়ে গোটা শরীরটা ঢেকে ফেলবেন। মাটিতে বসবেন না, সুতোর আসনে বসবেন না, নন কন্ডাক্টর কোনো প্ল্যাটফর্ম ইউজ করবেন। কাঠের পেড়ি, কাঠের খাট, কাঠের চৌকি, এর উপরে বসবেন। বসে 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা বসে বসে যারা দীক্ষা নিয়েছেন তারা বীজ বন্ধ জপ করবেন, যারা দীক্ষা নেননি তারা ওম জপ করবেন। ঠিক ঘড়ি ধরে 6 মাস করার পর দেখবেন আগে আপনি যতটা দুর্ব্যবহার, অসভ্য কথা, খারাপ ব্যবহার সহ্য, হজম, গ্রহণ করতে পারতেন না, 6 মাস পরে দেখবেন আপনি অনায়াসে তাকে রিসিভ করতে পারছেন, হজম করতে পারছেন, অ্যাকোমোডেট করতে পারছেন, অ্যাডজাস্ট করতে পারছেন। হাউ ইজ ইট পসিবল? আমার সেলুলার ক্যাভিটি বেড়ে যাচ্ছে, আমার সেলুলার ইলাস্টিসিটি বেড়ে যাচ্ছে। প্রত্যেক দিন আমি যে মনে মনে মনন করছি, আমার শ্বাসে এবং প্রশ্বাসে, এই মনন করার সঙ্গে সঙ্গে আপস অ্যান্ড ডাউনসের সঙ্গে সঙ্গে ওই হ্যামারিং, ওই ভাইব্রেশন আমার সেলকে ইলাস্ট্রেট করে দিচ্ছে। আর এই সেলুলার ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা যত বেড়ে যাচ্ছে, তত আমার গ্রহণ ক্ষমতা বেড়ে যাচ্ছে, তত আমি শান্ত হয়ে যাচ্ছি। আজকে এইটুকু আপনাদের কাছে বললাম। আর উপসংহার পর্বে বলি, যাদের বাবা এবং মা এখনো আছেন, আমি তো সেই হতভাগ্যদের মধ্যে একজন, আমি তো সে দুর্ভাগার মধ্যে একজন যে আমার মাকে এবং বাবাকে দুজনকেই হারিয়েছি। আমি ঠাকুরকে অনুভব করেছি, আমি ঠাকুরের পিতৃভীতি, মাতৃভীতির কথা প্রত্যেক জায়গায় বলি এই কারণে, আমি নিজে করি পিতৃভীতি, মাতৃভীতি করি। আমার মার একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, এই রামপ্রসাদের, এই রামকৃষ্ণের মা যেমন সেরিব্রাল স্ট্রোক হয়েছে শুনলাম, আমার মারও হয়েছিল। আমার মা বিছানায় শুয়ে আছে,
আমি ফিরেছি রাত্রিবেলায়, অনেক অনেক রাত্রে। আমি আর শেষচন্দ্র মুখার্জি দুর্গাপুর রবীন্দ্র ভবন থেকে ফিরেছি, রাত্রি 2টোর সময় বাড়িতে ফিরেছি। বাড়িতে ফিরে মাকে হাই সিডেটিভ দেওয়া হয়েছে, একবারে কড়া ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, যাতে ঘুমটা ভালো নিবিষ্টভাবে হয়। আমি পা টিপে 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 ঘরে ঢুকেছি, যাতে মা কোনো শব্দ না পায়, যেন কোনো শব্দ না হয়। দেখি টেবিলের ওপরে চুবড়ি দিয়ে চাপা দেওয়া আছে। আমি রাত্রিবেলা দুধ, রুটি আর কলা খাই, মাখা থাকে। আমি জানি যে বৌমা নিশ্চয়ই মেঘে রেখেছে, কিন্তু কোনটা আমার বুঝতে পারছি না। অনেকগুলো চুবড়ি ঢাকা দেওয়া, নাইট বাল্ব একটা হালকা জ্বলছে। হঠাৎ আমি যখন খুঁজছি একটা একটা করে চুবড়ি, দেখি মশারির ভেতর থেকে কে যেন বলল, ওইটা তোর। আমি সঙ্গে সঙ্গে ফিরে দেখলাম মা তাকিয়ে আছে। আমি মাকে বললাম, তুমি তুমি ঘুমাওনি মা? মা আমাকে কি বললো জানেন? তুই যে ফিরিসনি, আমি আজকে এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি এই কথাটা আমি যতদিন পৃথিবীতে থাকবো, এই কথাটা আমাকে আর কেউ বলবে না। এই কথাটা আমাকে আর কেউ বলবে না। তুই যে ফিরিসনি তাই আমি ঘুমাইনি, তুই যে আসিসনি তাই আমি শুতে পারিনি, ঘুম আসেনি। ওষুধও আমার চোখে ঘুম আনতে পারেনি বাবা। এই সন্তান প্রীতি, পুত্র টান, ওষুধও আমার চোখে ঘুম আনতে পারেনি। আমার বাবা, আমি তখন থিয়েটার করি, রাত্রিবেলা 12:30টার সময় রিহার্সাল দিয়ে ফিরছি। বীণা দাশগুপ্তার দলে আমি ছিলাম কিছুদিনের জন্য। আমি যখন রাত্রিবেলা ফিরছি 12:30টার সময়, যখন ফিরছি তখন হঠাৎ দিকে আমার বাবা 12:30টার সময়, এত রাত্রি হলো, আজ কী হয়েছে? মাত্র তো 12:30। বাবা হাঁ করে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হেসে না, বড় হ, তারপর টের পাবি। বড় হলাম, আমার বাবা আমার কাছ থেকে চলে গেলেন একে 30 বছর। আমার ভাই রাত্রিবেলা তাস খেলে 12:30টার সময় ফিরছে, আসছে না। আমি দাদা হয়ে খুঁজতে গেছি, ঠিক সেম প্লেসে সেম টাইমে। আমি ভাইকে বলছি, কি রে রাত্রি 12:30 বাজে? আমার ভাই একই উত্তর দিয়ে বলছে, কি এমন? এটা বলছে 12:30 বাজে। আমার টক করে বাবার কথা মনে হলো, শালা বড় হ, তারপর টের পাবি। আমরা এখন অনেক কিছু বুঝতে পারি না। এই আমি যখন মা হব, এই আমি যখন বাবা হব, তখন আমি বুঝতে পারবো কর্মফল কাউকে ছেড়ে দেয় না। কর্মফল আমার কাছে আসবেই কি আসবে। তাই আজকে আমার একটা হার্দিক অনুরোধ, একটা আন্তরিক প্রার্থনা। সমস্যা অনেক থাকতে পারে, আগে ছোট্ট ছোট্ট সমস্যাগুলো মিটিয়ে দিই। আমার প্রবলেমটা আমি আগে মেটাই। আমার বাড়িতে আমার বাবাকে আর মাকে যেখানে যেখানে মর্নিং টিল নাইট আমার কোঅপারেট করা সম্ভব, অ্যাসিস্ট করা সম্ভব, আমি সেটা করি। আর বাবাকে আর মাকে যেন দেবতা এবং দেবীর মতন পূজা করার মতন অভ্যর্থনা করতে শুরু করি। আর ঠাকুর বলেছেন, তোমার বাড়ির গৃহ দেবতা হচ্ছে তোমার বাবা এবং তোমার মা। আমি যেন এইটুকু করি। আর 6 মাস পর দাঁড়িপাল্লায় ওজন করে দেখবেন সে বাবার চেহারা, আয়ু, রোগ মুক্তিটা অনেকখানি বেড়ে গেছে। বাবার শরীর স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে, মার অনেক রোগ সেরে গেছে, মার মন শরীর স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে। আমি সেটা দেশের সমস্যা, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যার চেয়ে আমি এইটুকু যদি ঘরের মধ্যে করি, আর 5টা লোককে যদি এই কথাটা আমি শিখিয়ে দিই, দেখিয়ে দিই, ধরিয়ে দিই, তাহলে পরে দেখবেন এরাও একদিন করতে থাকবে। আমি জানি আমরা যে করবো না তা নয়, আমি ঘুরতে ঘুরতে দেখেছি। আমি যে শিখবো না তা নয়, আমাকে কেউ বলেনি, আমাকে কেউ হাত ধরে টেনে নামায়নি, আমাকে কেউ ধরিয়ে দেয়নি, বুঝিয়ে দেয়নি, শিখিয়ে দেয়নি, তাই করতে পারিনি। আমি অনেকক্ষণ কথা বলছি, আপনারা এখানে একটা শব্দ নেই। কিছুক্ষণ আগে কি চেঁচামেচি হচ্ছিল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি কথা বলছি, কিন্তু একটা শব্দ নেই। শুধু এখানে না, আমি মেদিনীপুরের যেখানে গেছি, যে প্রান্তে গেছি, যে অঞ্চলে গেছি, প্রথম শুরু করেছিলাম না, যে বিড়াল বুঝতে পারে, গরু বুঝতে পারে, কুকুর বুঝতে পারে, আমিও বুঝতে পারি। আপনাদের টানে প্রাণে প্রেমে ভালোবাসা আমার ক্ষেত্রে। আবার আপনাদের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক সময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের সেবাদ পদ্মে আন্তরিকতা সেটি নিবেদন করি। মেদিনীপুর পূর্ব পশ্চিম 2টো জেলারই সমস্ত অস্তিত্ব, প্রাণ এবং জীবনকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক প্রণাম নিবেদন করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আবার দেখা হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান প্রশ্ন রাখুন। আমরা আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে পরবর্তীকালে ভিডিও বানানোর চেষ্টা করব।